আঁতকে উঠল চৌধুরী আর নির্ময়। খালেদ সাহেব এই সময় বাইরে কেন? সে কি কিছু বুঝে গেল নাকি? তারা কি তবে ধরা পড়ে গেল? এখন কি হবে? ভয়ে কাঁপাকাঁপি শুরু হয়ে গেল চৌধুরী। ঢোক গিলে নির্ময়ের হাত টেনে লুকাতে চাইল আড়ালে। এমনিতেও তারা একটু আড়ালেই ছিল। চৌধুরী নির্ময় হাত ধরে প্রচেষ্টায় ছিল আরো আড়ালে লুকানো, যেখান থেকে খালেদ সাহেবের চোখ পড়বে না তারা। কিন্তু নির্ময় নড়ল না একটু। সে যেন ধরা পড়তে চাইছে। সে আজ খালেদ সাহেবের হাতে যেন ধরা পড়ে তাকে বুঝাতে চাইছে, আপনার মেয়ের সাথে আমার প্রেম চলছে, যত দ্রুত সম্ভব বিয়েটা দিয়ে দেন শ্বশুর আব্বা। কিন্তু নির্ময়ের ভাগ্য বোধ হয় এরপরও সহায় হলো না। প্রাকৃতি এবারও তাকে বউহীনা সিঙ্গেল থাকার অভিশাপ দিল। খালেদ সাহেব তাদের দিকে আসতে গিয়েও ঘুরে গেল। স্বস্তির নিঃশ্বাস ফেলল চৌধুরী। তবে খানিক সময় বাদে ঘটল অনাকাঙ্ক্ষিত ঘটনা। খালেদ সাহেব আড়াল থেকে টেনে টেনে বের করে আনলেন দুজন বিস্ময়কর ব্যক্তিকে। চমকে উঠল চৌধুরী আর নির্ময়। বিস্ময় যেন থ বেনে গেল তারা। বিস্ফোরিত দৃষ্টিতে তারা তাকালো একে অপরের পারে। এ কি দেখছে তারা? সত্যি দেখছে নাকি স্বপ্ন? চোখ দুটো বড় বড় রেখে অস্পষ্ট কণ্ঠে চৌধুরী আগালো, চঞ্চল ভাই। একই সাথে নির্ময়ও অস্ফুট স্বরে বলল, নেহা আপু। চৌধুরী এবং নির্ময়ের অবাকতার মাঝে সশব্দে একটা থাপ্পড়ের শব্দ হলো। চমকে উঠল তারা দুজন। বড় বড় চোখে চঞ্চল আর নেহার দিকে তাকাতে দেখতে পেল চঞ্চলের গালে হাত। এর মানে একটু আগেই বিকট শব্দে ঠাস করে থাপ্পড়টা চঞ্চলের গালেই পড়েছে। ভয়ে চৌধুরীর এক হাত তার নিজের গালে চলে গেল অজান্তেই। চঞ্চল দাঁড়িয়ে আছে চুপচাপ। নেহা ভয়ে কেঁপে যাচ্ছে অনবরত। এখন কি হবে? যা হবার হক তো। এই মুহূর্তে এসব ভাবলে তা দেখলে চলবে না। তাদের ঘরে ঢুকতে হবে, নয়তো এভাবে চৌধুরী তার নির্ময়কে বাইরে দেখলে এরপরে বিশাল আকারের থাপ্পড়টা তার গালেই পড়বে। খালেদ সাহেব নিহার চঞ্চলের হাত টেনে এগিয়ে যেতে লাগলেন নির্ময়ের ঘরের দিকে। হয়তো নিহার বাবার তাকে মাকে ডাকতে। এই সুযোগে ঘরের ভেতরে ঢুকে পড়তে হবে। খালেদ সাহেবকে নির্ময়দের ঘরের ভেতরে ঢুকতে দেখে চৌধুরী দৌড়ে ঢুকে পড়লো নিজেদের ঘরে। নির্ময় বেড়েছিল তাদের ঘরের পেছনের দরজা দিয়ে। সে ঘুরে গেল পেছনের দিকে। পেছনের দরজা দিয়ে নিঃশব্দে ঢুকলো তাদের ঘরের ভেতর। এই মুহূর্তে পরিস্থিতি ঠিক কি বোঝার জন্য উকি মারলো ড্রয়িং রুমে। দেখতে পেল নিহা গালে হাত দিয়ে ফুপিয়ে কাঁদছে। এর মানে এর গালেও একটা পড়েছে। মুনিয়া বেগম আর সুলতানা সাহেব দাঁড়িয়ে আছেন সামনে। নির্ময় ধীর পায়ে এগিয়ে গেল সেদিকে। এমন একটা ভাব ধরলো যেন সে কিছু জানেই না। মাত্র ঘুম থেকে উঠেছে সে। হাই তুলতে তুলতে বলল, কি হয়েছে এখানে? আর খালেদ কাকা এত রাতে আমাদের বাসায়, যে কিছু হয়েছে কি? সুলতান সাহেব তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন নিহার দিকে। থমথমে কণ্ঠে বললেন। কথাটা শেষ করে ড্রয়িং রুমের সোফায় বসে পড়ল সুলতান সাহেব। তার মেয়ে যে এভাবে তার নাম ডুবাবে কখনো ভাবতেই পারেননি তিনি। দুই ছেলে মেয়েকে ছোটবেলা থেকে বড় আদরে মানুষ করেছে। আজকে তার ছেলে মেয়ে তার ভালোবাসার এই মূল্য দিলে এভাবে মান সম্মান নষ্ট করে? খালেদ সাহেবও বসে আছে থমথমে মুখ নিয়ে। ছেলেরা এখনো কাণ্ড বড্ড পীড়া দিয়েছে তাকে। ছেলের বিয়ের বয়স হয়েছে, মেয়েও পছন্দ হয়েছে। একথা তাকে বললেই তো হতো। সে নিজে প্রস্তাব পাঠাতো সুলতান সাহেবের কাছে। ছোটবেলা থেকেই তো সে ছেলেকে স্বাধীনতা দিয়েছে প্রচুর। নিজের কোনো বাধা আটকে রাখেনি ছেলেকে। আছে ছেলে কি করলো? রাত বিরাতে মেয়ে নিয়ে বাইরে রং তামাশা শুরু করেছে। লজ্জায় মাথা নিচু হয়ে যাচ্ছে তার। চঞ্চল কিভাবে পারলো এমন একটা কাজ করতে? নির্ময় কিঞ্চিত সময় নিয়ে সরু দৃষ্টিতে পর্যবেক্ষণ করলো সবাইকে। অতঃপর অবাক হওয়ার ভান ধরে বলল, কি হয়েছে এখানে? আমি তো কিছুই বুঝতে পারছি না। নির্ময়ের কথা শেষ হতে তেতে উঠলেন মুনিয়া বেগম। নিহার গালে আরেকটা থাপ্পড় বসিয়ে বললেন। আঁচলে মুখ থেকে কেঁদে উঠলেন মুনিয়া বেগম। বললেন, বেশ কিছুক্ষণ অতিবাহিত হলো। এর মধ্যে চৌধুরী আর চামিলি বেগম এসে পৌঁছাচ্ছেন এ ঘরে। মুনিয়া বেগম আঁচলে মুখ চেপে গুনগুনি কেঁদেই যাচ্ছে। সে যে মেয়ের মা। এ পুরুষতান্ত্রিক সমাজে যে পুরুষের দোষ দেখা হয় না। এই সমাজে ভুল বা অন্যায় যে করুক না কেন দোষ মেয়েরই হয়। এই যে মুখে চুলকানি পড়লো, এখন এই সমাজ নিহাকে দোষ দিবে সর্বদা। এই মেয়েকে এখন সে কিভাবে বিয়ে দেবে? কিভাবে এই কলঙ্ক থেকে বাঁচাবে তাকে? চামিলি বেগম বুঝলেন মুনিয়া বেগমের মনের কথা। সেও যে মেয়ের মা, তারও তো একটা মেয়ে আছে। সবাই যার যার মতো থমথমে মুখশ্রীতে এতক্ষণ ধরে মৌনতা পালন করলো। এবার মৌনতা ভাঙলো। চামিলি বেগম বললেন, যদি কিছু মনে না করো, আমি একটা কথা বলতে চাই। খালেদ সাহেব তাকালেন নিজের স্ত্রীর পানে। বললেন, বলো। নড়ে চড়ে বসলেন চামিলি বেগম। বললেন, ছেলে মেয়ে দুটো যখন এত রাতে বাইরে ছিল, অবশ্যই তারা পছন্দ করে দুজন দুজনকে।
আমি বলি কি বিয়ে দিয়ে দাও ওদের। এমনিতেও তো আমরা চঞ্চলের জন্য মেয়ে খুঁজছিলাম। নিহাও ভালো মেয়ে, ছোটবেলা থেকে দেখে আসছি ওকে। আমার ছেলের জন্য ওর থেকে ভালো মেয়ে হবে না আর। সুলতান সাহেব আর মুনিয়া বেগম চমকে উঠলেন। মুনিয়া বেগমের কান্না থেমে গেল মুহূর্তে। এতক্ষণে যেন একটু স্বস্তি পেল সে। চঞ্চল ছেলেটা খারাপ নয়, তার সাথে মেয়ের বিয়ে হলে খারাপ হবে না। খালেদ সাহেব কিঞ্চিত সময় নিয়ে ভাবলেন, অতঃপর সুলতান সাহেবের দিকে তাকিয়ে বললেন, বিষয়টা খারাপ হয় না। ছেলে মেয়ে ভুল একটা করে ফেলেছে, এখন তাদের ভুলগুলো সংশোধনের দায়িত্ব তো আমাদেরই। আমি সরাসরি আপনার মেয়েকে নিজের পুত্রবধূ করে নেওয়ার প্রস্তাব দিচ্ছি সুলতান ভাই। সুলতান সাহেব মানলেন খালেদ সাহেবের প্রস্তাব। আমতামতা করে বলতে চাইলেন কিছু একটা, তবে বলতে পারছিলেন না ইতস্তত বোধে। খালেদ সাহেব বোধহয় বুঝলেন সুলতান সাহেব কি বলতে চাইছেন। সে অভয় দিয়ে বললেন, আপনি চিন্তা করবেন না সুলতান ভাই, আপনার মেয়ে এখন আমারও মেয়ে। আমি কোনোভাবে আমার মেয়ের সম্মানহানি হতে দেব না। আপনি নিশ্চিন্তে থাকুন, আজ রাতের ব্যাপারটা এই 4 দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ থাকবে। কাল থেকে প্রস্তাবের মাধ্যমে দুই পরিবারের সম্মতিতে আমার ছেলে আর আপনার মেয়ের বিয়ে সব কাজ হবে। বাইরের দুনিয়া সবাই জানবে পারিবারিকভাবেই সব হয়েছে। সুলতান সাহেব আর মুনিয়া বেগম কৃতজ্ঞ হলেন। চঞ্চল আর নেহার চোখ জোড়া আনন্দে চকচক করে উঠল। এত সহজে যে সবটা ঠিক হবে ভাবতেই পারেনি তারা। তারা ভেবেছিল হয়তো আজই তাদের আলাদা করে দেওয়া হবে, কেউ মেনে নিবে না তাদের। যাক, যা হয়েছে ভালো হয়েছে। চঞ্চল গালে থাপ্পড়ে 5 আঙ্গুলের দাগ নিয়েই মৃদু হেসে তাকালো নিহার দিকে। নিহা আগে থেকে তাকিয়েছিল তার দিকে। চঞ্চল ইশারায় নিহাকে বলল, এবার তুমি আমার হবেই, আমার বউ হবেই। নিহা লজ্জা পেল কিছুটা, লজ্জায় মাথা নিয়ে ফেললো। তবে তার গালের অবস্থাটা আরেকটু করুন। তার ফর্সা 2 গালে জল জল করছে থাপ্পড়ের লাল দাগ, তবু ঠোঁট লেগে আছে তার প্রশান্তির হাসি। যাক, অবশেষে সে তার প্রিয় পুরুষকে নিজের করে পাবে। তার অর্ধাঙ্গিনী রূপে নিজেকে সাজিয়ে তুলবে সে। নেহার চিত্ত উৎফুল্ল হলো। সবার বার্তা আদান প্রদান এবং ভাবনা চিন্তার মাঝে নির্ময় এগিয়ে গেল চৌধুরীর দিকে। চৌধুরী এক কোণে চুপচাপ দাঁড়িয়ে আছে। নির্ময় দাঁড়ালো চৌধুরীর পাশে, একটু ঝুঁকে ফিসফিসে বলল, আজ এদের জায়গায় আমাদের বিয়েটাও হতে পারতো, শুধু শ্বশুর আব্বার দৃষ্টির দোষে আজ আমাদের বিয়েটা হলো না। চৌধুরী সুরদৃষ্টিতে তাকালো নির্ময় পানে, বোঝার চেষ্টা করলো নির্ময়ের কথা। নির্ময় বুঝলো এই দৃষ্টির মানে। আগের মতোই ফিসফিসে বলল, শ্বশুর আব্বা শুধু ওদের না দেখে আমাদের দেখলেই হতো। 2-4টে চড় থাপ্পড় খেয়ে হলেও আজ আমাদের বিয়েটাই হতো। কিন্তু আফসোস, শ্বশুর আব্বা ঠিক পয়েন্টে এসেও হঠাৎ ঘুরে গেল, আর তার চোখে আমরা না পড়ে পড়লো নিহা আপু আর চঞ্চল ভাই। চৌধুরী দাঁতে দাঁত চাপলো, কণ্ঠ খাদে নামিয়ে বলল, এতই যখন বিয়ে করার শখ, তাহলে এখন সবার সামনে বলেই ফেলুন বিয়ের কথা। দেখবেন চঞ্চল ভাই আর নিহা আপুর সাথে আমাদের বিয়েটাও দিয়ে দিবে দুই পরিবার। নির্ময় যেন আশার আলো খুঁজে পেল, ওষ্ঠে হাসি ফুটিয়ে বলল, কথাটা খারাপ বলোই, একবার বলে দেখি, ভাগ্য সহায় হলেও হতে পারে। কথাটা শেষ করে বাবা মায়ের দিকে পা বাড়ালো নির্ময়। আটকে উঠল চৌধুরী। হুড়মুড়িয়ে টেনে ধরলো নির্ময়ের শরীরে আবৃত ছায় রঙা টি শার্টের একাংশ। ভয়ার্থ কণ্ঠে বলল, কি করছেনটা কি? আপনি কি সত্যি সবার সামনে এখন বিয়ের কথা বলবেন নাকি? আজব। নির্ময় নির্বিকার ভঙ্গিতেই উত্তর দিয়ে বলল, হ্যাঁ, বিয়ে ছাড়া আর থাকা যাচ্ছে না, বউ ছাড়া একটুও চলছে না আমার। অন্তত রাতে শান্তিতে ঘুমানোর জন্য হলেও আমার একটা বউ চাই। কান গরম হয়ে উঠল চৌধুরীর। এই লোকের মুখে যেন কোনো কথা আটকায় না। চৌধুরী একটা কথা বেশ ভালো বুঝতে পারছে যে এই লোকের সাথে বিয়ে হলে যখন তখন এর লজ্জাজনক কথায় হার্ট অ্যাটাক করে অক্কা পেতে পারে সে। আচ্ছা, এই লোক এত লজ্জাহীন? লোক কাটা কিভাবে হলো? ঠোঁট কাটা কিভাবে হলো? আগে তো ঠিকঠাক ছিল। ঢাকায় গিয়ে কি লজ্জা কমানোর জন্য ডাক্তার দেখে কোনো ওষুধ খেয়েছে নাকি? ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়লো চৌধুরী, বলল, আপনার মতো বিয়ে পাগলা ছেলে আমি আমার বাপের জন্মে দেখিনি নির্ময় ভাই। দুষ্ট হাসলো নির্ময়, বলল, দেখুনি তো দেখে রাখো, বুড়ো হয়ে নাতিপুতিদের গল্প শুনিও যে তোমার বর একটা বিয়ে পাগলা ছিল। সময় গড়িয়েছে কিছুটা, দিন 2 মতো কেটে গেছে যেন চোখের পলকে। সারা বাড়িতে বিয়ের ধুম লেগেছে। চারদিকে আত্মীয় স্বজনের সমাগম। লাল নীল সবুজ মরিচ বাতির ঝিকিমিকি আলো মুখরিত হয়েছে চারিদিক। চঞ্চলের ছুটি নেই বেশি দিন, তাই দ্রুতই বিয়ের আয়োজন করতে হচ্ছে। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কেউ জানে না।
সেদিন রাতের ঘটনা। সবাইকে বলা হয়েছে বিয়েটা পারিবারিক ভাবেই দিচ্ছে। নিয়ম মোতাবেক আজ চঞ্চল আর নিহার গায়ে হলুদ। পাশাপাশি বাড়ি হওয়ায় একসাথে দুজনের গায়ে হলুদের আয়োজন করা হয়েছে। উঠোনের মাঝে স্টেজ সাজানো হয়েছে তাদের, একপাশে আবার কালকের অনুষ্ঠানের জন্য প্যান্ডেল করা হয়েছে। উৎসব মুখর পরিবেশ চারিদিকে। নির্ময়ের সাথে চৈত্রীর তেমন দেখা হয়নি এই 2 দিনে। বিয়ের বিভিন্ন কাজে ভীষণভাবে ব্যস্ত সময় বার করেছে সে। নির্ময়ের অবস্থাও তাই, একটা মাত্র বোন তার। আয়োজনও কমতি রাখছে না কেউই। এই 2 দিনে যেন বসার জন্য একটু ফুসরত পর্যন্ত পায়নি। আর তো চৈত্রীর সাথে দেখা। সন্ধ্যা গড়িয়েছে, একটু পরে শুরু হয়ে যাবে হলুদের অনুষ্ঠান। চৈত্রী নিজের রুমে সাজতে ব্যস্ত। অবশ্য সে একা নয়, তার রুমে আজ তাদের কাজিন মহলের সব মেয়েরাই প্রায় উপস্থিত। সবাই ব্যস্ত নিজেদের সাজে। মোটামুটি সব মেয়েরাই শাড়ি পরেছে, আজ শুধুমাত্র 2-1 বাদে। চৈত্রীও শাড়ি পরেছে, কাঁচা হলুদ রঙের একটা শাড়ি জড়িয়েছে তার শ্যাম বর্ণাঙ্গে। সাথে সেজেছেও বেশ। মুখে ভারী কোনো মেকআপের প্রলেপ না থাকলেও চোখে কাজল টেনেছে মোটা করে। ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক, কানের দুল, সে সাথে গলায় শোভা পাচ্ছে এক টুকরা হালকা পাতলা ফুলের নেকলেস। চুলগুলো উপরে তুলে খোপা করে তাতে আবার সুগন্ধি বেশি ফুলের গাজরা দ্বারা সাজিয়েছে। শাড়িটা প্রথমে বাঙালি ধাঁচে পরলেও পরে আবার কুচি দিয়ে পরেছে। বাঙালি ধাঁচে শাড়ি পরলে কোমরের কিছু অংশে যা দৃশ্যমান, তার শাড়িটা সেভাবে পরেই বুঝেছিল মেয়েটা। তাই তো দ্রুত আবার শাড়ি বদলে কুচি দিয়ে পড়েছে। একটা মাত্র ভাই চৈত্রীর। এই ভাইয়ের বিয়ে নিয়ে কত শত স্বপ্ন দেখেছে সে। ভাইয়ের বিয়েতে কি করবে, কি পরবে, সবটা অনেক আগে থেকে ভেবে রেখেছিল সে। সে অনুপাতে আজ তার সাজগোজ। চৈত্রীর সাজের মাঝে সে রুমে আসেন চামেলি বেগম। হলদে রঙে একটা শাড়ি জড়ানো তার অঙ্গে, আঁচল টেনে আবার মাথা ঢেকে রাখা তার। গায়ে হালকা পাতলা গহনা জড়িয়েছে আজ একমাত্র ছেলের বিয়ে উপলক্ষে। সবাইকে তাড়া দিয়ে তিনি বললেন, এই তোদের এখনো হয়নি? সেই সকাল থেকে সাজতে বসেছি। কথাটুকু শেষ করে সে ফিরলেন চৈত্রীর দিকে। চৈত্রীর সাজগোজ তখন প্রায় শেষ। হাত দুটোতে শুধুমাত্র 2 মুঠো চুড়ি পরা বাকি। আর তখন চামেলি বেগম হেঁটে গেলেন মেয়ের দিকে। চৈত্রীর গালে হাত রেখে বললেন, বাহ, কি সুন্দর লাগছে আজ আমার মেয়েকে। একগাল হাসলো চৈত্রী, মায়ের দিকে তাকিয়ে বলল, তোমাকেও ভীষণ সুন্দর লাগছে মা। চামেলি বেগম হাত বাড়িয়ে নিজ হাতে হলুদের রঙের 2 মুঠো চুড়ি পরিয়ে দেন চৈত্রীর 2 হাতে। ড্রেসিং টেবিল থেকে কাজলটা তুলে তা থেকে একটুখানি কৃষ্ণ কালো দিয়ে লেপটে দেন মেয়ের চুলের ভাঁজে। মেয়ের কপালে একটা চুমু খেয়ে বলেন, কারো নজর না লাগুক আমার মেয়ের দিকে। প্রত্যুত্তরে কিছুই বলল না চৈত্রী, হাসলো শুধু একটু। চামেলি বেগম তাড়া দিলেন চৈত্রীকে, বললেন, তাড়াতাড়ি চল, তোদের সাজতে সাজতে ওদিকে নিহাকে নিয়ে চলে এসেছে ওরা। চৈত্রী অবাক হলো, অবাক কণ্ঠে বলল, এর মধ্যে নিহা আপুকে নিয়েও এসেছে? হ্যাঁ, বলছি কি আর, তাড়াতাড়ি চল। চৈত্রী দৃষ্টিপাত করলো তার রুমে অবস্থানরত কাজী মহলের পানে। কিছুটা ব্যস্ত কণ্ঠে সে বলল, আমি যাচ্ছি ওই দিকটা, তোরা আয়। কথাটুকু বলেই হন্তদন্ত হয়ে রুম থেকে বেরিয়ে গেল চৈত্রী। লম্বা লম্বা পায়ে উঠানে যেতেই দৃশ্যমান হলো নিহাকে। কি সুন্দর মেয়েটাকে পুতুলের মতো সাজিয়ে বসিয়ে রাখা হয়েছে স্টেজে। মেয়েটা এমনিতেও ফর্সা একটু, চৈত্রীর মতো শ্যামবর্ণা নয়, তাই সাজলে কেমন পুতুল পুতুল লাগে। পুতুল মেয়েটার পাশে চুপচাপ বসে আছে চঞ্চল। থেকে থেকে কিছু একটা আবার বলছে নেহাকে। নেহা শুধু শুনে যাচ্ছে, বলছে না কিছুই। নিজের ভাই ভাবিকে পর্যবেক্ষণ করার মধ্যে তার পাশে এসে দাঁড়ালো কেউ। চৈত্রী অনুভব করেছে তার পাশে কারো উপস্থিতি, তবে ফিরে তাকায়নি। শরীরে ঘ্রাণ শুনে সে বুঝে নিয়েছে এটা তার নির্মম, নির্দয় নির্ময়। চৈত্রী নির্ময়ের পানে না তাকিয়ে বলল, কি সুন্দর মানিয়েছে না চঞ্চল ভাই আর নিহা আপুকে। নির্ময় কণ্ঠ খাদে নামালো কিছুটা, থমথমে কণ্ঠে বলল, আমাদের এর থেকেও সুন্দর মানাতো। ওদের ওই জায়গায় আজ আমরা থাকতাম, কিন্তু তোমার বাপের দৃষ্টির ভুলে আজ আমার হতে যাওয়া বিয়েটা ভেঙে গেল। এই বিয়ের ঝামেলা শেষ হলে তোমার বাপকে চোখে ডাক্তার দেখিও। টাকা না থাকলে আমাকে বলো, আমি দেখাবো। চৈত্রী ঘাড় বাঁকালো, সরু দৃষ্টিতে তাকালো নির্ময়ের পানে। তবে তার সেই দৃষ্টি টিকলো না বেশিক্ষণ। তার দৃষ্টিতে নেমে এলো এক রাস মুগ্ধতা। কি স্নিগ্ধ লাগছে এই পুরুষকে। হলদে রঙে একটা পাঞ্জাবি ৮-৮ বেঁধে রয়েছে নির্ময়ের শক্ত পোক্ত শরীরে। ফর্সা মুখখানায় জায়গা পেয়েছে হালকা চাপ দাড়ি, চুলগুলো পেছনের দিকে ঠেলে রেখেছে। ফর্সা লোমরযুক্ত পুরুষালী হাতে আবার কালো বেল্টের একটা ঘড়িও জায়গা নিয়েছে। সব মিলিয়ে ভীষণ সুদর্শন এই পুরুষ। চৈত্রীর বুকের মাঝে ড্রিম ড্রিম আওয়াজ হচ্ছে। আজ নির্ময়ের
এখনো রূপে। দৃষ্টি সরাতে ইচ্ছে হতে না এই লোকের উপর থেকে। সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে নির্ময়ের পানে। নির্ময় লক্ষ্য করলো সে দৃষ্টি, হাসলো সে আলতোভাবে। চুচড়ির কপালে একটা টোকা দিয়ে বলল, নজর দিও না, তোমার মতো গর্ধব মহিলার নজরে কালো হয়ে যাব আমি। ঘোর ভাঙলো চুচড়ি। চোখ ছোট ছোট করে সে উত্তর দিল, অপমান করছেন আমায়? শরীর দুলিয়ে হাসলো নির্ময়। তবে সে হাসিতে শব্দ হলো না কোনো। পরক্ষণে সে একটু ঝুঁকলো চৌত্রীর পানে, মৃদু কণ্ঠে বলল, এখানে এসেছো যখন, তখন চঞ্চল ভাই আর নিহা আপুর সাথে দেখা করে বাড়ির পেছনের দিকটায় আসো, কথা আছে আমার। কপট রাগ দেখালো চৌত্রী, বলল, পারবো না। নির্ময় উত্তর দিল না কোনো। দ্রুত পায়ে চৌত্রীর পাশ থেকে প্রস্থান করতে করতে বলল, আমি অপেক্ষা করছি তোমার জন্য। চৌত্রীও আর সময় ব্যয় করলো না। নির্ময় যাওয়ার পানে একবার দৃষ্টিপাত করে এগিয়ে গেল স্টেজের দিকে। সেখানে চঞ্চল আর নিহার সাথে কুশলাদি বিনিময় করেই প্রস্থান করলো বাড়ির পেছনের দিক। মহারাজ হুকুম যখন করেছে তখন সেই হুকুম তো মানতেই হবে, নয়তো এই ব্যক্তি না আবার ভরা জনতার সামনে এসে বলে। এমনি ইদানিং এই লোক যে পরিমাণ বিয়ে পাগলা হয়েছে, ভরা সমাজে ওই লোক এমন কথা বললে তার মান সম্মান ক্ষুণ্ণ না হলেও চরিত্র হবে। একটা নির্লজ্জ লোক। চৌত্রীর ভাবনার মধ্যেই সে এসে পৌঁছালো বাড়ির পেছনের দিকে। এদিকটা কোনো লাইট বা আলো না থাকলেও বাড়ির সামনের দিকে কিছুটা আলো এসে বেশ উজ্জ্বল এখানটা। তবে মানুষজন নেই কোনো, থাকবে কিভাবে? সবাই তো বাড়ির সামনের দিকে উঠানে গায়ে হলুদের অনুষ্ঠানে ব্যস্ত। তার মতো কয়জন আছে যে ভাইয়ের গায়ে হলুদ ছেড়ে নিজের প্রেমিকের সাথে লুকিয়ে চুকিয়ে প্রেম করতে আসে? চৌত্রী ঘাড় ঘুরিয়ে এদিক ওদিক তাকালো। নির্ময়ের দেখা নেই কোথাও। তাকে ডেকে ছেলেটা কোথাও উধাও হয়ে গেল। চৌত্রী গলা ছাড়লো, বলল, শুনছেন নির্ময় ভাই, আছেন আপনি? জবাব এলো না কোথাও। হয়তো নেই ছেলেটা এখানে, তার জন্য অপেক্ষা করে চলে গিয়েছে। অবশ্য চঞ্চল ভাই আর নেহা আপুর সাথে দেখা করে এখানে ফিরতে ফিরতে বেশ দেরি হয়েছে তার। চৌত্রী ঘুরে দাঁড়ালো, পা বাড়ালো বাড়ির ভেতরের দিকে। ঠিক তখনই তার পেছন থেকে জড়িয়ে ধরলো কেউ একজন। থুতনি রাখলো চৌত্রীর কাঁধে, ঘোর লাগা কণ্ঠে বলল, এত সেজেছো কেন মেয়ে? আমাকে পাগল করছো কেন? সমস্যা কি তোমার? নির্ময় মাতাল করা কণ্ঠস্বর, হাতের আওয়াজ স্পষ্ট, যা তার শাড়ি ভেদ করে জায়গা নিচ্ছে পেটের আনাচে কানাচে। সব মিলে চৈত্রের অবস্থা বেকায় দেয়। অজানা অনুভূতি যেন গ্রাস করে নিচ্ছে তাকে। বুকের মধ্যে ছোট্ট হৃৎপিণ্ডটা যেন দৌড়াচ্ছে দ্রুত বেগে। গলা শুকিয়ে আসছে চৈত্রীর। গলা দিয়ে যেন কোনো কথা বের হচ্ছে না, তবু অনেক কষ্টে নিজের কণ্ঠনালী থেকে কথা বের করলো চৈত্রী। কাপা কাপা কণ্ঠে বলল, কি করছেন নির্ময় ভাই? ছাড়ুন আমায়। ছাড়ার জন্য তো ধরিনি তোমাকে আমি। ঢোক গেল চৈত্রী, বলল, চারিদিকে মানুষ গিজগিজ করছে, দেখে ফেলবে কেউ। দেখলে দেখুক, ভয় পাই নাকি আমি কাউকে? কিন্তু আমি ভয় পাই, ছাড়ুন আপনি আমাকে। নির্ময় ছাড়ল না। উল্টো চৌত্রী শাড়ি সরিয়ে পেটের ভাগ উন্মুক্ত করল নির্ময়। সেখানে আলতোভাবে স্পষ্ট করল নির্ময়ের পুরুষালী শক্তপোক্ত হাতটা। কেঁপে উঠল চৈত্রী। ঠান্ডা কিছুর অনুভবে চোখ বন্ধ করে নিল চৈত্রী। নির্ময় ছেড়ে দাঁড়ালো চৈত্রীকে। মেয়েটার বাহু ধরে তাকে ফেরালো নিজের দিকে। তার গালে হাত রেখে মৃদু কণ্ঠে বলল, তাকাও আমার দিকে। চৈত্রী চোখ পিটপিট করে তাকালো নির্ময়ের পানে। নির্ময় শব্দ করে চুমু খেলো চৈত্রীর লাল টকটকে ওষ্ঠধয়। তবে সময় বেশিক্ষণ নিল না, মাত্র সেকেন্ড কয়েকের চুমু ছিল তার। চৈত্রী যেন সহ্য করতে পারছে না নির্ময়ের হুট করে এত স্পর্শ। নিভু নিভু তার চোখ দুটো জ্ঞান হারিয়ে নির্ময়ের বুকে লুটিয়ে পড়বে যেন এখনই। নির্ময় নিজের ডান হাতের বৃদ্ধাঙ্গুলে বারংবার ছুঁয়ে দিচ্ছে চৈত্রীর লাল ওষ্ঠধয়। এতটুকু চুমুতে তার কিছু হয়নি, বরং এই চুমুতে তার ভিতরকার পুরুষালী সত্তা উন্মুক্ত হচ্ছে আরও। নিজেকে নিয়ন্ত্রণ করার দায় হয়ে পড়েছে ভীষণভাবে। এই মেয়েটাই যে এমন, নির্ময়ের আশেপাশে গেলেই সেই নিয়ন্ত্রণহীন হয়ে পড়বে। ভীষণভাবে কাছে পেতে ইচ্ছা করে এই রমণীকে। তাই তো ইদানিং সে বিয়ের জন্য এতটা পাগল হয়ে পড়েছে। কবে যে হবে তার বিয়েটা? নির্ময় চৌত্রী নিভু নিভু চোখের দিকে তাকালো, ঘোর লাগা কণ্ঠে বলল, তোমার এই ঠোঁটে দীর্ঘ এক চুমু খেতে ইচ্ছে করছে চৈত্র। চুমুর বর্ষণ ঘটাতে ইচ্ছে করছে তোমার মুখশ্রীতে, তবে আমি পারছি না। কিভাবে পারবো? তোমার ঠোঁটে দীর্ঘ এক চুমু খেতে গেলেই যে আমার অন্য কিছুর ইচ্ছে জাগবে, তা আমার জন্য এই মুহূর্তে নিষিদ্ধ। এদিকে রাতের আধার ঘনিয়েছে চারিদিক। রাত প্রায় 11টা গড়িয়েছে।
বাড়িতে বিয়ের পরিবেশ হওয়ায় ততটা রাত যদিও বোঝা যাচ্ছে না। কিছুক্ষণ আগে শেষ হয়েছে চঞ্চল আর নেহার গায়ে হলুদের অনুষ্ঠান। বিয়ের বাড়ির বড়রা সব কালকের জন্য কিছুটা গুছানোতে ব্যস্ত হলো, ছোটরা আসর জমিয়েছে ছাদে। তাদের মধ্যে চৈত্রও আছে বেশ আনন্দের সহিত। কতদিন পর সব কাজের মহল একসাথ হলো। সেই যে বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে ঢাকা চলে গেল, তার আর দেখা হলো না কারোর সাথে। যাক, তাও ভাইয়ের এই বিয়ে উপলক্ষে সবার সাথে দেখা হয়ে গেল। চৈত্রীদের বাড়ির ছাদের মধ্যভাগে কাজের মহল গোল করে বসেছে। যদিও এখানে কাজিনদের মধ্যকার পুরুষরাও নেই, যারা আছে সবাই মেয়ে। সবাই উৎসুক হয়ে বসেছে ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলবে বলে। হাতে রয়েছে টমেটো সসের একটি খালি কাঁচের বোতল। এই বোতলটা ঘুরিয়ে দিলে যার দিকে যাবে তাকে ট্রুথ অ্যান্ড ডেয়ারের মধ্যে যে কোনো একটা বেছে নিতে হবে। আতসী চৌধুরীর চাচাতো বোন ঘুরিয়ে দিল বোতলটা। বোতল ঘুরতেই টান টান উত্তেজনা সবার মধ্যে। কার দিকে যাবে, বোতলের মুখ কার দিকে। সবার উত্তেজনার সমাপ্তি ঘটিয়ে বোতল ঘুরে গেল মিনারা মানে চৌধুরীর ফুফাতো বোনের পানে। খেলার শর্ত মোতাবেক মিনারা ট্রুথ অ্যান্ড ডেয়ারের মধ্যে ট্রুথটাই বেছে নিল। মিনারাকে কয়েকটা প্রশ্ন করে আবারও সবাই মনোযোগী হলো খেলায়। একবার, দুইবার, তিনবার, টানা 5 বারের বার বোতল ঘুরে গেল চৌধুরীর দিকে। এই ভয়টাতে অবশ্য সে ছিল। চৌধুরী খালাতো বোন অরুণিমা চৌধুরীকে জিজ্ঞেস করলো। চৌধুরী ভাবলো কিছুক্ষণ। ট্রুথ নিলে এরা তার মুখ থেকে কি না কি সত্যি কথা আবার বের করে নেয়। এদের বিশ্বাস নেই কোনো। তাছাড়া আজকাল ট্রুথ নিলে বেশিরভাগ প্রশ্নই দেখা যায় প্রেম, প্রেমিক, প্রেমিকা এসব নিয়ে জিজ্ঞেস করে। ট্রুথ নেয়ার পর দেখা যাবে ওর মুখ দিয়ে এসব সংক্রান্ত কথা বের হয়ে এই জনসমক্ষে তাকে লজ্জায় ফেলবে এরা। যদিও নির্ময় তার ভালোবাসা মানুষ বলতে কোনো দ্বিধা নেই, কিন্তু এদের সামনে বললে এই বিষয় নিয়ে নির্ময় সহকে খোঁচাবে সারাক্ষণ। আবার ওর বাবা মায়ের কাছেও বলে দিতে পারে। অনেক ভেবে চিনতে চৌধুরী ডেয়ারটাই বেছে নিল। বলল, আমি ডেয়ার নিব। চৌধুরীর সিদ্ধান্ত শুনে প্রত্যেকে ভাবলো কিছুক্ষণ। অতঃপর মিনিরা বলল, ওর ঠিক আছে, তুই এক কাজ কর, তোর মোবাইলের কল লিস্টের প্রথমে যে আছে তাকে কল করে লাউড স্পিকারে দে। তারপর আমরা ঠিক যা যা বলতে বলবো তাই বলবি। চমকে উঠল চৌধুরী। তার কল লিস্টের প্রথমে তো আছে নির্ময়। এই নির্ময়ের কথা আপাতত কাউকে জানাবে না বলেই তো সে ডেয়ার নিল। এই নির্ময়কে কিনা এখন কল করতে বলছে এরা। তার উপর আবার তাকে কি না কি বলতে বলে, এরা তার ঠিক নেই। চৌধুরী কল করলো না নির্ময়কে। মিনারা ওরা তাড়া দিল মোবাইল থেকে তার কল লিস্টের প্রথম নাম্বারে কল করার জন্য। চৌধুরী যেন শুনেও শুনল না, ঠায় বসে রইল সেখানে। অরুণিমা মোবাইলটা কেড়ে নিল চৌধুরীর হাত থেকে। বলল, মোবাইলে কোনো লক না থাকায় কল লিস্টে যেতে সময় লাগলো না অরুণিমার। কল লিস্টে গিয়ে সে প্রথম নাম্বারটা পেল নির্মম নির্দয় নির্ময় নামে। ভ্রু কুচকালো অরুণিমা। বলল, কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল চৌধুরী। এখনও তার ভেতরে নির্ময়কে লুকিয়ে রাখার চেষ্টা। সে কিছুতেই চায় না এই বিয়ে বাড়িতে নির্ময় আর তার ব্যাপারটা তার বাবা মায়ের কানে যাক। তারপরে বেঁধে যাবে আরেক ঝামেলা। মেয়েকেই হাসলো চৌধুরী, আমতা আমতা করে বলল, ওনার বোনের সাথেই তো আমার ভাইয়ের বিয়ের কাজের দরকারেই কল দিয়েছিলাম। এই বিষয়ে চৌধুরীকে আর বিয়ে কেউ ঘাটালো না বেশি। মোটামুটি সবাই জানে নির্ময় নিরামিষ স্বভাবের। গম্ভীর কণ্ঠ ছাড়া কথা বলতে পারে না একদম। তার দ্বারা আবার প্রেমও। আতসী মুখ খুলল এতক্ষণে। সে বেশ ভেবে বলল, যতদূর জানি নির্ময় ভাই খুবই নিরামিষ স্বভাবের। তার দ্বারা প্রেম তো দূরে থাক, মেয়ে পটানোও সম্ভব না। তুই এখন কল করবি নির্ময় ভাইকে আর বলবি তুমি আমাকে একটুও বোঝো না, কেন তুমি এমন, আমাকে একটু বুঝলে কি এমন হয়। আতসী কথাগুলো শেষ করতে আটকে উঠল চৌধুরী। সবাই নির্ময়কে নিরামিষ রসকসহীন জানলেও চৌধুরী বেশ ভালো করে চিনে নির্ময়কে। সে চৌধুরীর সম্মুখে কি পরিমাণ নির্লজ্জ ঠোটকাটা তা একমাত্র সেই জানে। এদের সামনে এসব কথা নির্ময়কে বলা মানেই নিজের পায়ে নিজে কুড়াল মারা। এ কথার পরিপ্রেক্ষিতে নির্ময় যে ভয়ঙ্কর ধরনের নির্লজ্জ মার্কা কথা বলবে সে বিষয়ে চৌধুরী নিশ্চিত। তার উপর মোবাইল থাকবে নাকি আবার লাউডস্পিকারে। চৌধুরী আমতা আমতা করে শুরু করলো। বলল, ওনাকে এইসব কথা বলতে পারবো না আমি। তোরা অন্য কোনো ডেয়ার দে, আমার দ্বারা সম্ভব না ওনাকে এইসব বলা। চৌধুরীর কথা মানল না কেউ। তারা তিনজনে জেকে ধরল চৌধুরীকে নির্ময়ের নাম্বারে কল করার জন্য। তিনজনের মধ্য থেকে আদর্শী বলল, তা বললে তো হবে না, আমরা সবাই মেনেছি খেলার নিয়ম, এখন তোকেও মানতে হবে। খেলা তো খেলাই, তাড়াতাড়ি কল কর নির্মল ভাইয়ের নাম্বারে। আতসীর কথায় সায় জানালো বাকি সবাই।
অরুণিমা ইতিমধ্যে কল করে ফেলেছে নির্ময়কে, মোবাইলটাও লাউড স্পিকারে। সেকেন্ড দুয়েক যেতেই ওপাশ থেকে কল ধরল নির্ময়, বলল হ্যালো। অরুণিমা মোবাইলটা ধরল, চৌধুরীর সামনে ইশারায় বলল। চৌধুরী অপ্রস্তুত বেশ, ওই কথা বলে নির্ঘাত ওই স্থানে বিস্ফোরণ ঘটবে, কিন্তু এদিকে থেকে এরাও চেপে ধরেছে ভীষণভাবে, না বলেও উপায় নেই। আর এ কথা নির্ময়কে বললে সে কি জবাব দিবে তাও বেশ ভালোভাবে জানে চৌধুরী। চৌধুরী বলতে চাইল না কিছু, কিন্তু আতসী আর মিনারা দুই পাশ থেকে চেপে ধরেছে তাকে। শেষে ওদের কাছে হার মেনে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আপনি আমাকে একটু বোঝেন না নির্ময় ভাই, এমন কেন আপনি? আমাকে একটু বুঝলে কি এমন হয়? চৌধুরী কথা শেষ করতেই ওপাশ থেকে উত্তর এলো, আদর চাই আরো? তখন এত আদর করলাম তাতেও হয়নি তোমার, কিন্তু বিয়ের আগে যে এর বেশি আদর দেওয়া সম্ভব না জান। যে ভয়টা পেয়েছিল তাই হলো। মাথা ভন ভন করে উঠল চৌধুরী। দ্রুত অরুণিমার হাত থেকে মোবাইলটা নিয়ে কল কেটে দিল সে। এতজন মানুষের মধ্যে ছি লজ্জায় মাথা কাটা যাচ্ছে চৌধুরী। আর নির্ময় কি বলল? চৌধুরীর এখন লজ্জায় মাটি ফাঁকা করে তার ভেতরে ঢুকে যেতে ইচ্ছা করছে ভীষণভাবে। সব হয়েছে এই মেয়েগুলোর জন্য। এই মেয়েগুলো যদি তাকে জোর জবরদস্তি না করতো তবে নির্লজ্জ মার্কা কথা তাকে শুনতে হতো না একটুকু। চৌধুরী পাশ ফিরে তাকালো সবার দিকে দিকে, কারো মুখে কোনো কথা নেই, সবাই যেন মূর্তি বনে গেছে। যাওয়ারই কথা, নির্ভয়ের মতো ছেলের মুখ থেকে যদি তারা এইসব কথা শোনে তাতে তো তাদের হার্ট অ্যাটাক করার কথা। হার্ট অ্যাটাক না করে এখনও যে এরা বেঁচে আছে তাই তো অনেক। চারিদিকে বিয়ের উৎসবে মুখরিত। এই ঘর থেকে ওই ঘরে যেতে যদিও বরযাত্রী তৈরি হওয়া বা তাড়াহুড়ো করে সাজগোজ করে বেরিয়ে পড়ার তেমন তাড়া নেই। সবাই ধীরে সুস্থে তৈরি হচ্ছে। চৈত্রী আজ হালকা গোলাপি রঙের একটা শাড়ি জড়িয়েছে নিজের অঙ্গে, কানে সোনালি বর্ণের ঝুমকা, ঠোঁটে হালকা লিপস্টিক, মুখে হালকা মেকআপের আবরণও রয়েছে। আজ সব মিলে চৈত্রীকে আজ দারুণ এক পূর্ণবর্তী নারী মনে হচ্ছে যেন। চৈত্রী নিজেকে তৈরি করে বাইরে বেরিয়ে এলো। এখন উদ্দেশ্য তার প্যান্ডেলের কাছে গিয়ে গুটি কয়েক ছবি তুলবে। যেমন ভাবনা তেমন কাজ। চৈত্রী শাড়ির কুচি ধরে হাঁটতে লাগলো সেদিকেই, কিন্তু পথিমধ্যে বাধা পড়লো তার কাজে। কেউ এসে দাঁড়ালো তার সামনে। শাড়ির কুচি ছেড়ে মাথা উঁচু করে সামনের দিকে তাকালো সে। চোখে ভেসে উঠল রাজের চেহারা। এই লোক এখানে কেন? হয়তো তাকেও এ বিয়েতে দাওয়াত করা হয়েছে। রাজের চেহারাটা দেখে সেদিনের কথা মনে পড়ল চৌধুরীর। মনের কোণে রাজ নামক মানুষটার জন্য একরাশ বিরক্তি জেগে উঠল। তবে সে বিরক্তি প্রকাশ করলেন না চৌধুরী। হাজার হলেও এ লোক এখন তার বাড়ির অতিথি। অতিথির সাথে খারাপ ব্যবহার অবশ্যই শোভা পায় না। চৌধুরীর ভাবনার মধ্যে মুখ খুলল রাজ। মলিন তার মুখশ্রী। মলিন কণ্ঠে সে প্রশ্ন করল, কেমন আছো চৈত্র? সৌজন্যসূচক হাসল চৌধুরী, বলল, ভালো আছি। আচ্ছা ভাইয়া, আমার ওই দিকটায় কাজ আছে, একটু আসি আমি। কথাটুক বলে একদণ্ড সেখানে দাঁড়ালো না চৌধুরী। এক প্রকার মেয়েটা পালিয়ে গেল রাজ নামক যুবকের সামনে থেকে সে। রাজ বুঝল সে কথা। এই বিয়েতে আসার কোনো ইচ্ছে তার ছিল না। এসেছে শুধুমাত্র চৌধুরীকে এক নজর দেখার জন্য। সেদিনের পর থেকে যে মেয়েটাকে একবারের জন্য দেখেনি সে খারাপ হলো তার ভালোবাসার তো কোনো খাদ ছিল না। এই মেয়েটাকে নিজের হৃদয় গহীনে সে ঠাঁই দিয়েছিল বহু বছর আগেই, যা কখনো প্রকাশ করতে পারেনি, অন্ততপক্ষে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা নষ্ট হওয়ার কথা ভেবে। সেদিনের ঘটনার পর চৈত্রীকে হারানোর ভয় তীব্রভাবে জেঁকে ধরেছিল তাকে। যদিও চৈত্রীটা কখনো তার ছিলই না। মনকেও বিছানোর চেষ্টা করেছে অনেক, তবে সক্ষম হয়নি বোঝাতে। আজ এখানে এসে যেন মনটা অবুঝ হয়ে উঠেছে আরও। চৈত্রীকে আজ এখানে দেখে তাকে পাওয়ার আকাঙ্ক্ষা আবারও জেঁকে বসেছে তীব্রভাবে। চৈত্রীকে যে তার চাই, নয়তো তার হৃদয় শান্তি মিলবে না কোনো দিন। এ কদিন চৈত্রীহীনা নিজের দম বন্ধকর পরিস্থিতিগুলো রাজ কীভাবে কাটিয়েছে তা একমাত্র সেই জানে। আজকালকার যুগে 2-3টা প্রেম করা সাধারণ বিষয়। সেখানে কেবল চৈত্রী নির্ময়ের সাথে প্রেম করেছে। চৈত্রীকে ভালোবেসে তাকে পাওয়ার তাগিদে এই 2-1টা প্রেম মেনে নিতে পারবে রাজ। তবু এভাবে তার জীবন থেকে চৈত্রী নামক মুখ হারিয়ে যেতে দেওয়া যায় না। ভালোবাসার দ্বারা না পেলে সে চৈত্রীকে ছলনার দ্বারা আদায় করার চেষ্টা করবে। তবু শেষ চেষ্টা একবার করে দেখবে। চৈত্রীকে তার নিজের করে ছাড়বেই রাজ। সময় গতিশীল, সে বয়ে চলে বাধাহীন নদীর স্রোতের মতো। দেখতে দেখতে চলে গেছে বেশ কটা দিন। চঞ্চল আর নিহার বিয়ে কেটে গেছে ভালোভাবে। কোনো রকম বৌভাতের অনুষ্ঠানটা শেষ করেই চঞ্চল চলে এসেছে ঢাকায় তার চাকরির স্থানে। কি আর করবে, ছুটি যে বেশি ছিল না। বিয়ের উদ্দেশ্যে তো আর ছুটি নিয়ে বাড়িতে যাওয়া হয়নি, গিয়েছিল বোনকে দিয়ে আসতে। সে উপলক্ষে 1-2 ছুটি নিয়ে থাকতে হয়েছিল বাড়িতে। তারপর সেই ঘটনা।
প্রেমিকার সাথে রাতের আধারে দেখা করতে গিয়ে নিজের বাপের হাতে ধরা খেয়ে বিয়েটা তো সেদিন রাতের ঘটনার পর হুট করে হয়ে গেল। অফিসে স্যারদের বলে তাও দিন 2 ছুটি বেশি কাটিয়েছে, কিন্তু এর বেশি ছুটি দিতে এই মুহূর্তে ইচ্ছুক নয় চঞ্চলের অফিস কর্তৃপক্ষ। তাই একটু দ্রুত বেগে ফিরতে হলো তাকে। অবশ্য তার সাথে চৈত্রের নির্ময়ও ফিরেছে। তাদেরও তো ভার্সিটি বন্ধ যাচ্ছে অনেক দিন। গিয়েছিল নিজেদের মান অভিমানের পালা নাশ করতে, কিন্তু ফিরে এসেছে তাদের ভাই বোনের বিয়ে দিয়ে। যদিও চঞ্চল আর নেহার বিয়ের জায়গায় নির্ময় আর চৈত্রের বিয়েটাও হয়ে যেতে পারত, আর এ নিয়ে নির্ময়ের আফসোসের যেন শেষ নেই। অবশ্য যা হয়েছে ভালোই হয়েছে। সেদিনের পর রাজের সাথেও আর দেখা হয়নি চৈত্রের। নির্ময় বিয়ের অনুষ্ঠানের দিন রাজকে দেখে প্রচণ্ড ক্ষিপ্ত হলেও বলেনি কিছুই। হাজার হলেও অতিথি তাদের। অতিথির সাথে খারাপ ব্যবহার অনুচিত বলে চুপ রয়েছে, তবে মনে মনে সে দৃঢ় প্রতিজ্ঞা করে রেখেছে তখনই এবার রাজ কোনো বাড়াবাড়ি করলে তার শেষ দেখে সে ছাড়বে। এবার আর মোটেও নিজে চুপ থেকে রাজকে লাই দিবে না একদম। চৈত্রী তার শুধুমাত্র তার। নিজের এই প্রিয়া নারীকে নিজের একান্ত ব্যক্তিগত করে রাখতে তাকে যতটা করতে হবে সে করবে। তবুও চৈত্রী নামক রমণীকে কিছুতেই হারাতে দেবে না তার জীবন থেকে। রাত বেড়েছে কিছুটা। ব্যস্ত শহরের আনাচে কানাচে আলোকিত হয়েছে কৃত্রিম সোডিয়ামের আলোয়। তবুও দিনের প্রাকৃতিক আলো আর রাত্রের কৃত্রিম আলোয় পার্থক্য তো থেকেই যায় অনেকটা। নির্ময় বসেছিল হলে, নিজ রুমে পড়ার টেবিলে। অনেক পড়া বাকি তার। ওদিকে ওই কয়দিন বাড়িতে গিয়ে বেশ ভালো সময় কাটিয়েছে, আর এদিকে তার পড়ার পাহাড় জমেছে। নির্ময় নিঃশব্দে বইয়ের দিকে তাকিয়ে পড়ছে তার পড়াশোনাগুলো। কোনো দিকে যেন তার হুঁশ নেই। রাজ নামক ভয়ঙ্কর প্রাণী হলে উপস্থিত না থাকার রূপটাও বেশ নীরব। বাড়ি থেকে ফিরে এসে নির্ময় এখন অবধি দেখেনি রাজকে। হয়তো সে এখনো ফেরেনি বাড়ি থেকে। নির্ময় পড়ার মাঝে হঠাৎ প্রবল ঝঙ্কা তুলে বেজে উঠল টেবিলের উপরে রাখা তার মোবাইলটা। নির্ময় বইয়ের দিক থেকে চোখ ঘুরিয়ে তাকালো মোবাইলের দিকে। মোবাইলের স্ক্রিনে গোটা গোটা অক্ষরে ভেসে উঠেছে নিহা আপু নামটা। নির্ময় মোবাইলটা হাতে নিল, কলটা রিসিভ করে ধরল কানের কাছে। নম্র কণ্ঠে বলল, হ্যালো, সালামু আলাইকুম। আলতো হাসলো নিহা, বলল, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছিস ভাই? আলহামদুলিল্লাহ ভালো, তুই কেমন আছিস? শুরু হলো দুই ভাই বোনের কথোপকথন। নিহা টুকটাক কথা সারলো নির্ময়ের সাথে। অতপর কথার এক পর্যায়ে সে বলল, শোন, তোর খালেদ কাকা সম্ভবত কাল চৈত্রীকে আনতে যাবে, তুইও তার সাথে বাড়িতে আসিস। নির্ময় অবাক হলো খানিকটা। এই তো সেদিন ওরা ফিরল বাড়ি থেকে, এর মধ্যে আবার নিতে কেন আসবে? বাড়িতে হয়েছে কি কিছু যাতে চৈত্রীকে আবার এভাবে জরুরি তলব? নির্ময় কিছুটা অবাক সুরে প্রশ্ন করল, হঠাৎ চৈত্রকে নিতে আসবে কেন খালেদ কাকা? সেদিন তো বাড়ি থেকে ফিরলাম আমরা, এখন পর্যন্ত তো 15 দিনও করায়নি, এর মধ্যে আবারও নিতে আসবে যে? আর বলিস না, চৈত্রীর জন্য বিয়ের প্রস্তাব এসেছে। ছেলে বেশ ভালো, ছেলের পরিবারও ভালো, সব দিক থেকেই তাদের পছন্দ হয়েছে আমাদের। সব কিছু ঠিকঠাক থাকলে এবার এখানেই বিয়েটা হয়ে যাবে ওর। কথাটা শেষ হতে তড়িৎ বেগে দাঁড়িয়ে পড়ল নির্ময়। মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে তার। চৈত্রীর বিয়ে মানে কি? মজা করা হচ্ছে নাকি তার সাথে? যেখানে চৈত্রী অন্য কারো হবে ভাবতেও দম বন্ধ হয়ে আসে, আর সেখানে চৈত্রী অন্য কারোর সাথে বিয়ে হলে? না না না, চৈত্রী শুধু তার, শুধুই তার। চৈত্রীকে তার কাছ থেকে অন্য কাউকে কেড়ে নিতে দেবে না। এতদিন ভালোবাসার পরশে যে রমণীকে নিজ হৃদয়ে ঠাঁই দিয়েছে নির্ময়, আজ সে রমণীর জন্য পুরুষের সাথে বিয়ের কথা বলছে, তা অন্য পুরুষের সাথে। বুকের মাঝে সূক্ষ্ম চেনচেনে ব্যথায় আবির্ভাব ঘটেছে নির্ময়ের। দম বন্ধকার পরিস্থিতি উন্নতি হয়েছে তার সম্মুখে। ইচ্ছে করে যেন কণ্ঠনালী থেকে কথা বের করতে সক্ষম হচ্ছে না নির্ময়। তবে নিহাকে তার জিজ্ঞেস করার আছে অনেক কিছু। তাকে চুপ করে থাকতে দেখে নিহা একা একাই আবার বলা শুরু করলো, ছেলেটা চিনিস তুই মনে হয়? তোদের ভার্সিটিতেই তো পড়ে, আমার বিয়েতে এসেছিল তো। রাজনা কি যেন নাম, চৈত্রীর খালাতো ভাই রাহাতের বন্ধু। শুনেছি ওর সাথে নাকি চৈত্রীর প্রেমের সম্পর্কও রয়েছে। ছেলে যত দূর বললো আর কি। এতক্ষণ চৈত্রীর বিয়ে শুনে বুকের ভেতরে ব্যথা অনুভব করলেও রাজের নামটা শুনে যেন এই মুহূর্তে তীব্র রাগে ফেটে পড়েছে নির্ময়। চোখ দুটো যেন নিমেষে রক্তিম বর্ণ ধারণ করেছে। দপদপ করে মস্তিষ্কে বিচরণ ঘটাচ্ছে তীব্র ক্রোধের অনল। এই ব্যাটা এখনো ভালো হয়নি, এখনও হাত বাড়াচ্ছে ও চৈত্রীর দিকে। আবার বলে বেড়াচ্ছে তার সাথে চৈত্রীর প্রেমের সম্পর্ক। ভাগ্য ভালো রাজ এখন নেই বলে, নয়তো এই মুহূর্তে নির্ময়ের হাতে নির্ঘাত খুন হতো ব্যাটা। তাতে আজ যাই হোক না কেন, বাড়ি গিয়ে বেঁচে গেল। নির্ময় রক্ত যেন টকবগে উঠল। ফুঁসে উঠে সে বলল, চৈত্র বলেছে যে ওই ছেলের সাথে ওর প্রেমের সম্পর্ক আছে? চৈত্রীর মত দিয়েছে এই বিয়েতে?
চৈত্রী জানে না এখনো কিছু, আমরা কেউ কিছু বলিনি ওকে। দাঁতে দাঁত চাপলো নির্ময়, হিসেসিয়ে বলল, বাড়িতে নিয়ে গিয়ে বিয়ে দেওয়ার পরিকল্পনা পর্যন্ত করে ফেলেছিস তোরা, অথচ ওকেই এখনো কিছু জানাসনি। কেন জানাসনি? নাকি জোর করে বিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করে রেখেছিস? কোনটা? আরে না না, জোর করে বিয়ে কেন দিব? আসলে রাজ জানাতে বারণ করেছে ওকে, ও নাকি চৈত্রীকে সারপ্রাইজ দিবে, তাই আর কি। নির্ময় চিবিয়ে চিবিয়ে জবাব দিল, রাজ জানাতে বারণ করলো আর তোরা জানালি না? বাহ বাহ, তোদের তো বুদ্ধির প্রশংসা করতে হয়। একটু থামলো নির্ময়, গম্ভীর কণ্ঠে বলল, হতেও তো পারে ওই ছেলের কথা মিথ্যা। চৈত্র তো আর নিজের মুখে বলেনি ওর সাথে চৈত্রীর প্রেমের সম্পর্ক রয়েছে। তোদের খোঁজ খবর নিয়ে নেওয়া উচিত ছিল নাকি? নিহা কিছুটা ভাবুক ভঙ্গিতে বলল, মনে হচ্ছে না মিথ্যা বলছে ছেলেটা। রাজুর কয়েকটা বন্ধুর সাথে কথা বলিয়েছে আমাদের, তারপরেও সবাই বলল চৈত্রীর সাথে নাকি রাজের বেশ অনেক দিনের প্রেমের সম্পর্ক। চৈত্রীর কোনো বন্ধু বা বান্ধবী কি বলেছে রাজের সাথে ওর প্রেমের সম্পর্ক আছে? না, তা কি করে বলবে? আমরা কি চিনি নাকি চৈত্রীর কোনো বন্ধু বা বান্ধবীকে? এখন তো ওর সব বন্ধু বান্ধবী ঢাকার দিকের, তুই চিনতে পারিস তাদের। ক্রোধে কপালের রগগুলো যেন ফুলে ফেপে উঠেছে নির্ময়ের। এদের সাথে কথা বলে কোনো লাভ নেই, এর এক পক্ষের কথা শুনে সিদ্ধান্ত নেয়। রাজ গিয়ে বলল চৈত্রীর সাথে তার প্রেমের সম্পর্ক রয়েছে, চৈত্রীকে সে বিয়ে করতে চায়, আর এরাও মেনে নিল। চৈত্রীর কাছে বিষয়টা জিজ্ঞেস করে একবার নিশ্চিত হওয়ার প্রয়োজন বোধ পর্যন্ত করলো না। নির্ময় ডান হাতে কানের কাছে মোবাইল ধরে বাম হাতে উঁচিয়ে আঙ্গুল ঘষল তার ডগবগে কপালে। অতঃপর ভাবল কিছু একটা, বাঁকা হেসে বলল, আচ্ছা আপু, তুই এক কাজ কর, খালেদ কাকাকে বল ওনার কষ্ট করে চৈত্রীকে নিতে আসতে হবে না, আমি নিয়ে যাব চৈত্রীকে। আচ্ছা, আর শোন, চৈত্রীকে তুইও বলিস না কিছু, ওকে সারপ্রাইজ দেব আমরা। নির্ময় বিড়বিড়ালো, আঙুল দিয়ে কপালের দপদপে রগগুলো ঘষতে ঘষতে বলল, সারপ্রাইজ সে তো আমি তোদের দেব, অপেক্ষা কর একটু। নেহা স্পষ্ট শুনল না ভাইয়ের কথা, না বুঝতে পেরে সে জিজ্ঞেস করলো, বললি কিছু? বলেছি বলবো না কিছু চৈত্রীকে। আচ্ছা, কালই রওনা করিস, পারলে সাবধানে আসিস, রাখছি আমি। আচ্ছা। এদিকে ভোরের আলো ফুটেছে, সোনালি মিষ্টি রোদে ভরে গেছে চারপাশটা। গাছে গাছে দু একটা পাখি দেখা যাচ্ছে, যদিও এই ব্যস্ত কোলাহলপূর্ণ শহরের বুকে পাখিদের খুঁজেই পাওয়া যায় না সচরাচর। চৈত্রী দাঁড়িয়ে আছে নির্ময়ের হলের সামনে। গতকাল রাতে নির্ময় তার উপর হুকুম জারি করেছে আজ সকাল সকাল তার সাথে দেখা করতে। যদিও নির্ময় আরেকটু পরে দেখা করার কথা বলেছিল, কিন্তু চৈত্রী চলে এসেছে আগে ভাগে। সেদিন দেরিতে এসে যে ভোগান্তিটা শেষ পর্যন্ত পোহাতে হলো, চৈত্রী চায় না সেরকম ভোগান্তির পুনরাবৃত্তি ঘটুক আবারও। তাই তো সে আজ সময়ের আগেই চলে এসেছে নির্ময়ের হলের সামনে। কিন্তু এই ব্যক্তি হঠাৎ কেন এমন জরুরি তলব ভেবে পাচ্ছে না চৈত্রী। কাল কতবার জিজ্ঞেস করলো ছেলেটাকে, কিন্তু বলল না কিছুই। এই ছেলের এই একটা দোষ, যখন কথা বলে তখন এর মুখ থামানো যায় না। একের পর এক নির্লজ্জ মার্কা কথা বলে লজ্জায় জর্জরিত করে ফেলবে তাকে। আর যদি এ লোক কোনো বিষয়ে কথা বলতে না চায়, তবে বোম মেরেও এর মুখ থেকে সে কথা বের করা যাবে না। আর নির্ময়ের এই গুণটাই সবচেয়ে বিরক্তিকর লাগে চৈত্রীর কাছে, বাকি সব ভালোই লাগে। চৈত্রীর অপেক্ষার মধ্যেই তার সামনে এসে দাঁড়ালো নির্ময়। পাঞ্জাবি পরেছে আজ, হাতে চিকন কালো বেল্টের ঘড়ি, চুলগুলো বেশ পরিপাটি। নির্ময়কে সকাল সকাল এভাবে পরিপাটি তার উপর পাঞ্জাবি পরে থাকতে দেখে ভ্রু কুঁচকে এলো চৈত্রী। এ লোক আবার সকাল সকাল এভাবে সেজেগুজে কোথায় যাচ্ছে? কাঁধে তো আমার একটা ব্যাগও দেখা যাচ্ছে। চৈত্রী নিজের ভ্রুদয় কুঁচকে রেখে নির্ময়কে প্রশ্ন করলো, হঠাৎ এই সকাল সকাল তলব করলেন, আবার এভাবে সেজেগুজে কোথায় যাচ্ছেন? নির্ময় তাকালো চৈত্রীর পানে, বলল, শুধু আমি না, তুমিও যাচ্ছ। চৈত্রী কুচকানো ভ্রুজোড়া কুচকে এলো আরও, বলল, আমি যাব মানে কোথায় যাব? নির্ময় হাত উঁচিয়ে ঘড়ি দেখালো, কপালে ভাঁজ ফেলে বলল, বাড়িতে যাব আজ, তার আগে একটু মার্কেটে যাব। আচ্ছা, সাথে কাজ আছে আরও কিছু, এখানে দাঁড়িয়ে কথা বলার সময় নেই, চলো তাড়াতাড়ি। বাড়িতে যাওয়ার কথা শুনে কিছুটা অবাক হলো চৈত্রী। অবাক সুরে সে বলল, হঠাৎ বাড়িতে কেন যাবেন? সেই দিন না বাড়ি থেকে এলেন? চৈত্রীর প্রশ্নে যেন কিছুটা বিরক্ত হলো নির্ময়, কপাল কুঁচকে উত্তর দিল, কাজ আছে, আর আমি একা যাচ্ছি না, তুমিও যাচ্ছ আমার সাথে। এখন চলো চলো, বাড়িতে যাওয়ার আগের কাজগুলো সারি। কথাটা বলে সামনের রাস্তা ধরে হাঁটা শুরু করলো নির্ময়। চৈত্রী তাকালো নিজের দিকে, কেমন সাদামাটা একটা থ্রি পিস পরে সে হাজির হয়েছিল আজ। এত সকালে আর সেজেগুজে বের হবে কি? অবশ্য সে কি বুঝছে নাকি এখন তাকে কোথাও যেতে হবে, আবার বাড়িও যেতে হতে পারে।
চৈত্রী নিজের বেশভূষার দিকে তাকিয়ে আবার তাকালো নির্ময়ের পানে। ততক্ষণে নির্ময় হেঁটে গিয়েছে কিছুটা দূরত্বে। চৈত্রী দৌড় লাগালো নির্ময়ের দিকে। নির্ময়ের কাছে গিয়ে থেমে হাঁটতে লাগলো, তার পায়ে পা মিলে। জোরে নিঃশ্বাস নিতে নিতে বলল, আমি এইভাবে যাব মার্কেটে? সাদামাটা পোশাকে এসেছি আমি। আপনি ওয়েট করুন, আমি ড্রেস চেঞ্জ করে আসছি একটু। নির্ময় হাঁটতে হাঁটতেই জবাব দিল, তার দরকার হবে না, এভাবে চলো। বাড়িতে যাবেন নাকি? আমি তো জামা কাপড়ের ব্যাগটাও আনিনি কোনো। আমি মিহিরকে বলে দেব, ও নাইমাকে তোমার ব্যাগ নিয়ে আসতে বলবে। ওদের আবার কষ্ট দেওয়ার কি দরকার? আপনি 5 মিনিট ওয়েট করুন, আমি এখনই ড্রেস চেঞ্জ করে ব্যাগ নিয়ে আসছি। সে সময় নেই এখন, তাড়াতাড়ি আমাদের এদিকে সব কাজ সারতে হবে, বিকেলেই আবার রওনা হতে হবে বাড়ির দিকে। চৈত্রী নিশ্চিন্ত হয়ে পড়ল বেশ। হঠাৎ এই লোক তাকে বাড়িতে যাওয়ার তাড়া কেন দিচ্ছে? এই তো সেদিন সে এলো বাড়ি থেকে। কারো কিছু হয়েছে কি যা নির্ময় লুকাচ্ছে তার থেকে? কারো কোনো বিপদ আপদ ঘটল না তো? চৈত্রী চিন্তিত সুরে প্রশ্ন করল, কেন? আচ্ছা, আমরা হঠাৎ বাড়িতে কেন যাচ্ছি? কিছু কি হয়েছে? বাবা মা ঠিক আছে তো? নির্ময় এক পলক তাকালো চৈত্রীর পানে, বলল, সবাই ঠিক আছে, শুধু ঠিক নেই আমি। ভ্রু কুচকালো চৈত্রী, বলল, কেন, কি হয়েছে আপনার? নির্ময় তাড়া দিল চৈত্রীকে। একটা রিক্সা ডেকেই বলল, যেতে যেতে বলছি, রিকশায় ওঠো তাড়াতাড়ি। চৌধুরী আর কথা বাড়ালো না। নির্ময়ের কথা মতো উঠে বসলো নির্ময়ের ডাকায় রিক্সাটায়। নির্ময় উঠে বসলো চৌধুরীর পাশে। রিক্সা চালানো শুরু করলে নির্ময় ধীরে সুস্থে বলা শুরু করে রাজের ব্যাপারে। সবটা শুনে চৌধুরী অবাক হলো বেশ, সাথে রেগেও গেল ভীষণ। রাগে যেন রি রি করে উঠল তার ভেতরটা। ছেলেটা যে এত খারাপ কখনো বুঝে উঠতে পারেনি চৌধুরী। একজন মানুষের একজন ভালো লাগতেই পারে, ভালোবাসতেই পারে বিপরীতধর্মী কাউকে, তাই বলে তার এভাবে ক্ষতি করতে উঠে পড়ে লাগবে? সে যেমন কাউকে ভালোবাসে ভুলতে না পেরে কষ্ট পায়, তেমনি তার বিপরীত মানুষটাও তো তার ভালোবাসা হারালে কষ্ট পাবে, তাই না? জোর করে কি ভালোবাসা হয়? হয় না। রাজের সৌভাগ্য রাজ ঢাকায় নেই এখন, নয়তো এবার নির্মম তাকে কি করতো না করতো জানা নেই, তবে চৈত্রী নির্ঘাত খুন করে ফেলতো তাকে। চৈত্রীর ভাবনার মাঝখানে মার্কেটে এসে পৌঁছালো তারা। নির্ময় রিক্সা থেকে নেমে হাত ধরে নামালো চৈত্রীকে। রিক্সাওয়ালা ভাড়া মিটিয়ে দুজনে প্রস্থান করলো মার্কেটের ভিতর। খুব বড় ধনী সমাজের মার্কেট নয় এটা, চারদিকে ছোট বড় দোকানে ভরপুর। দামটাও এখানে সহজলভ্য। মধ্যবিত্তদের রোজগার যাবতীয় প্রয়োজনীয় জিনিসপত্রের সঙ্গী যেন জায়গাটা। নির্ময় দোকানগুলোতে ঘুরে ঘুরে শাড়ি দেখা শুরু করেছে, যদিও এই কাজে সে বড্ড অপরিপক্ক। অবশ্য অপরিপক্ক হওয়াটা স্বাভাবিক নয় কি? সে কি আগে কখনো কোনো মেয়ের জন্য কিছু কিনেছে নাকি? আগে তো নিজের জন্য কিনতো না, সারাদিন ব্যস্ত থাকতো পড়াশোনায়। বরাবরই তার মা পছন্দ করে সব কিছু কিনে আনতো তার জন্য। এই ঢাকায় আসার পরই সে নিজের কেনাকাটাগুলো নিজে করতে শুরু করেছে, তাও ততটা নয়। দরদাম সম্পর্কে জানা না সে তেমনভাবে। ঢাকায় এসে একা একা যে কয়বার মার্কেটে এসেছে কেনাকাটা করতে, সে কয়বারই দোকানদার যে দাম দিয়েছে নিঃশব্দে সেই দাম দিয়েই নিজের প্রয়োজনের সব কিছু সে নিয়ে গেছে। আর মেয়েদের জিনিস সেদিন তো তাকেও দেখেনি কখনো, কিন্তু আজ যেন সে একটা শাড়ি কেনার যুদ্ধে নেমেছে কোমর বেঁধে। আর এই যুদ্ধে সে জিতে তবে ময়দান থেকে উঠবে। শাড়ি তো আজ সে কিনেই ছাড়বে, তবে ঠিক পছন্দ করে উঠতে পারছে না কোন শাড়ি। সব দোকানে ঢুকে শুধু শাড়িগুলো এলোমেলো করে বেরিয়ে আসছে। চৈত্রীর প্রায় 30 মিনিট ধরে এ দোকান থেকে ও দোকানে ঘুরছে নির্ময়ের সাথে। নির্ময়ের কাছে কিছু জিজ্ঞেস করলে উত্তর দিচ্ছে না সে, শুধু বলছে, হাঁটতে থাকো আমার সাথে সাথে। এটা কেমন কথা? সে কখন থেকে হাঁটছেনি নাকি? এবার চৌধুরী বিরক্ত হলো বেশ। বিরক্ত ভরা কণ্ঠে বলল, আপনি কি করতে চাইছেন বলুন তো? সেই কখন থেকে শুধু এই দোকান ওই দোকান ঘুরছেন। মেয়েরাও তো একটা শাড়ি কিনতে এত সময় নষ্ট করে না যতটা আপনি করছেন। নির্ময় তাকালো চৌধুরীর দিকে, কপাল কুঁচকে বলল, কি করব, পছন্দ হচ্ছে না তো। এভাবে শাড়ি না দেখে এলোমেলো করলে পছন্দ কিভাবে হবে? চলুন আমি পছন্দ করে দিচ্ছি। নির্ময় বাধা প্রদান করলো, চৌধুরীকে বলল, না, আমি পছন্দ করব। ঠোঁট বাঁকালো চৌধুরী, বলল, তা তো দেখতেই পাচ্ছি যে কি পছন্দ করছেন আপনি। মুখে চৌধুরী স্বাভাবিকভাবে কথা বলেও অন্তরে তার ঝড় বয়ে যাচ্ছে। নির্ময় কেন হঠাৎ মার্কেটে এলো? কার জন্য এত বেছে বেছে শাড়ি কিনছে? নিশ্চয়ই তার মায়ের জন্য নয়। মায়ের জন্য শাড়ি কিনলে অবশ্যই একটু বয়স্ক নারীদের শাড়ি চাইতো সে। দোকানে গিয়ে অল্প বয়সে মায়েদের উপযোগী শাড়ি চাইতো না। নেহা অপর জন্য নয়তো? হতে পারে। একটা মাত্র বোন তার, কিছুদিন আগেই বিয়ে করে পরের ঘরে চলে গেল।
হয়তো বোনের জন্য মন পড়ছে, তাই বোনের জন্য কিনছে একটা শাড়ি। কিন্তু নিহা আপুর জন্য হলে সে শাড়ি তো চৈত্রী নিজেই পছন্দ করে দিতে পারে, তাতে নির্ময় বাধা দিয়ে কেন দিচ্ছে? সে নিজেই পছন্দ করবে বলে এতটা জোর করে কেন দিচ্ছে? যদিও কার জন্য কিনছে শাড়ির প্রশ্ন সে নির্ময়কে বেশ কয়েকবারই জিজ্ঞেস করেছে। বারবারই নির্ময় জবাব দিয়েছে পরে জানতে পারবে। এখন আবার সেই একই প্রশ্ন নির্ময়কে করলে লোকটা রেগে যাবে নির্ঘাত। আবার না জিজ্ঞেস করেও পারছে না চৈত্রী, মনের মধ্যে খচখচ করছে শুধু। যাক, আরেকবার জিজ্ঞেস করাই যাক, রাগলে রাগুক তো। চৈত্রী আবারও প্রশ্ন করলো নির্ময়কে, কার জন্য শাড়ি কিনছেন? নির্ময় বিরক্ত হলো বেশ। একা তো এতক্ষণ দোকানে দোকানে ঘুরে একটা শাড়ি পছন্দ করতে পারছে না সে, তার মধ্যে এই মেয়ের বারংবার একই প্রশ্ন। নির্ময় উত্তর দিল না চৈত্রীর প্রশ্নের। একরাশ বিরক্ত নিয়ে কপাল কুঁচকে দেখতে লাগলো এদিক ওদিক। হঠাৎ তার চোখ আটকে গেল একটা দোকানে, টানানো লাল রঙা একটা শাড়ির ওপর। দূর থেকে শাড়িটা বেশ মনে ধরেছে তার। যাক, অবশেষে তার পছন্দ মতো মিলল একটা শাড়ি। নির্ময় লম্বা লম্বা পা ফেলে হেঁটে গেল সেদিকে। দোকানিকে বলল শাড়িটা নামাতে। দোকানে নির্ময়ের কথা মতো শাড়িটা নামিয়ে দিল তার হাতে। নির্ময় উল্টে পাল্টে দেখলো শাড়িটা। না, বেশ ভালোই শাড়িটা। যার জন্য কিনবে চিন্তা করছে তাকেও এই শাড়িতে বেশ ভালোই মানাবে। নির্ময় তাকালো দোকানদারের দিকে, জিজ্ঞেস করলো, দাম কত এর? 3000 টাকা। এত? হ ভাই, এই শাড়িগুলোর দাম এমনই। নির্ময় তাকালো দোকানদারের দিকে, জিজ্ঞেস করলো। নির্ময় কেনাকাটার অভ্যাস নেই তেমন, তাই এই বিষয়ে সে অজ্ঞ। আবার শাড়িটাও বেশ মনে ধরেছে তার। এতক্ষণ পর এই একটা শাড়ি পছন্দ হয়েছে তার। যদি এই মুহূর্তে তার বাজেট এত নেই, সে ভেবেছিল 2000-এর মধ্যে একটা শাড়ি কিনবে, কিন্তু নজর তো আটকালো ওই শাড়িতে। তপ্ত নিঃশ্বাস ফেললো নির্ময়। মনে মনে হিসাব করলো 3000 এই শাড়ি কেনার পর যে টাকা থাকবে তা দিয়ে বাকি সব কাজ চালাতে পারবে তো। কিঞ্চিত সময় নিয়ে হিসাব মেলাতে পারলো সে। এই শাড়িটা কিনলো, বাকি সব কাজ চালাতে পারবে সে, যদিও একটু টানাটানির মধ্যে পড়তে হবে তাকে। তবে করার কিছু নেই, এই শাড়িটাই সে নিবে। পকেট হাতড়ে মানিব্যাগটা বের করতে উদ্যত হলো নির্ময়। ঠিক তখনই পাশ থেকে শোনা গেল চৈত্রী কণ্ঠস্বর। সে খুব স্বাভাবিকভাবেই দোকানিকে উদ্দেশ্য করে বলল, আমি 700 টাকা দেবেন শাড়ি? হকচকালো নির্ময়। বিস্ফোরিত দৃষ্টিতে সে তাকালো চৈত্রীর পানে। 3000 টাকার শাড়ি, এই মেয়ে বলছে 700 টাকা? মাথা খারাপ হয়ে গেছে নাকি এই মেয়ের? নির্ময় অপ্রস্তুত হয়ে পড়ল বেশ। দোকান বসে তার মান ইজ্জত ডোবাবে নাকি এই মেয়ে? নির্ময় কিছু বলতে চাইলো চৈত্রীকে, কিন্তু সে মুখ খোলার আগে শোনা গেল দোকানের কণ্ঠস্বর। সে বলল, 700 টাকায় তো আফা কিনতেও পারি না এই শাড়ি, আর কিছু বাড়াইয়া নিয়ে যান শাড়িটা। ছত্রী বেঁকে বসলো, বলল, না না, আর 1 টাকাও বাড়ানো যাবে না। কয়দিন আগে আমি এই মার্কেট থেকে এই শাড়িটাই নিয়েছি 700 টাকায়। সেটা দেখেই ওনার পছন্দ হয়েছে বলে উনি এসেছিলেন আরেকটা শাড়ি নিতে। এখন আপনি যা দাম চাইছেন তাতে নেওয়া যাবে বলে তো মনে হচ্ছে না। থাক, অন্য দোকান থেকে কিনবো আমরা। নির্মল ভ্রু কুঁচকে তাকালো চৈত্রীর পানে। চৈত্রীর কথাগুলো সব মাথার উপর দিয়ে যাচ্ছে তার। চৈত্রী আবার কখন এমন শাড়ি কিনলো যা তার পছন্দ হওয়ার পর সে এই মার্কেটে কিনতে এসেছে? সে তো এই শাড়িটাই প্রথম দেখলো, তাও দোকানে টানানো। নির্ঘাত এই মেয়ের মাথায় সমস্যা দেখা দিয়েছে, নয়তো এমন অবাস্তব কথা আওড়াচ্ছে কেন হঠাৎ? চৈত্রী তাকালো নির্ময়ের পানে, বলল, এই চলুন তো অন্য দোকানে দেখি। কথাটা বলে পিছন করে হাঁটা শুরু করলো চৈত্রী। ঠিক তখনই পেছন থেকে ডাক শোনা গেল দোকানে। বলল, আফা নিয়ে যান শাড়িটা, 700ই দিন, সমস্যা নাই। চৈত্রী ঠোঁটে ফুটে উঠল জয়ের হাসি। নির্ময় হতভম্ব, নির্বাক। সে এখনই মূর্ছা যাবে মনে হচ্ছে। 3000 টাকার শাড়ি মাত্র 700 টাকায়। নির্ময় ঠিক কি বলবে ভেবে পাচ্ছে না এই মুহূর্তে। তার অবাকের রেশে যেন শেষ হচ্ছে না। সে বোকা বোকা চোখে কতক্ষণ তাকাচ্ছে দোকানদারের দিকে, কতক্ষণ তাকাচ্ছে চৈত্রীর দিকে। কি থেকে কি হয়ে গেল? 3000 টাকা কিভাবে 700 টাকা হয়ে গেল? চৈত্রী বিরক্ত হলো নির্ময়ের এমন কাণ্ডে। চোখ মুখ কুচকে সে বলল, কি হলো, টাকাটা দিন দোকানদারকে। ধ্যান ভাঙলো নির্ময়। কিছুটা হতবাক ভাব নিয়ে সে বলল, হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। দোকানি শাড়িটা প্যাকেট করে প্যাকেটটা বাড়িয়ে দিল তাদের দিকে। চৈত্রী ধরল সে প্যাকেটটা, অতপর হাঁটা ধরল পেছন ঘুরে। নির্ময় মানিব্যাগ থেকে 700 টাকা বের করে দোকানদারের হাতে দিয়ে দ্রুত বেরিয়ে গেল চৈত্রী পিছু পিছু। মনে তার অনেক প্রশ্ন, সাথে বেশ কৌতূহলীয়। 3000-এর শাড়ি কিনা এই মেয়ে 700-তে নিয়েছে? তার উপরে এরকম শাড়ি নাকি তার আরেকটা আছে? দোকানের বাইরে এসে সে দাঁড়াতে বলল চৈত্রীকে। চৈত্রী দাঁড়ালো, ভ্রু কুঁচকে নির্ময় পানে তাকাতে বলল,
কিছু বলবেন? নির্মল কিছুটা কৌতূহলী কণ্ঠে চৌধুরীকে জিজ্ঞেস করলো। এইরকম শাড়ি তোমার আরেকটা আছে? কপালে ভাঁজ ফেললো চৌধুরী, বলল, না, নেই তো। তাহলে দোকানদারকে বললে যে কিছুদিন আগে এমন একটা শাড়ি এই মার্কেট থেকেই 700 টাকায় কিনেছো তুমি? দাঁত কেলিয়ে হাসলো চৌধুরী, হেসে উত্তর দিল, ওটা দোকানদারকে বলতে হয়, নয়তো দাম ছাড়তে চায় না তারা। একটু থামলো চৌধুরী, মুখটা ছোট করে আফসোসের সুরে বলল, ইস, আমি যদি দামটা আর একটু কম বলতাম তাহলেও হয়তো শাড়িটা আরো কম দামে দিয়ে দিত দোকানদার। 500 টাকা বললেও মনে হয় দিয়ে দিত। চৌধুরীর কথার পরিপ্রেক্ষিতে নির্ময় উত্তর দিল না কোনো। সে শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল চৌধুরীর পানে। 3000 টাকার দাম চাওয়া শাড়ি সে মাত্র 700 টাকায় কিনেছে, তবু সে আফসোস করে বলছে আরো একটু কম আনতে পারতো। মেয়ে মানুষ বুঝি এমনই হয়। নির্ময় কপাল করে এমন একটা মেয়ে পেয়েছে যে আর কিছু পারুক আর না পারুক কেনাকাটায় তার টাকা বাঁচিয়ে কোটিপতি বানিয়ে দিবে তাকে। না, তার কোটিপতি হতে আর বোধহয় দেরি নেই বেশি। সব কিছুই ঠিকঠাক, এখন শুধু টাকা কামানোটাই বাকি। মার্কেট থেকে বেরিয়ে খানিক সময় পরে নির্ময় চৌধুরীকে নিয়ে এসে দাঁড়িয়েছে ছোটখাটো একটা পার্লারের সামনে। পার্লার শব্দটা চৌধুরীর চোখে পড়তে আটকে উঠল সে। তার চোখের সামনে ভেসে উঠল আগের বারের ঘটনা। আগের বার এমনই এক পার্লারে নিয়ে নির্ময় তার সাধের চুলগুলো কেটে দিয়েছিল। এবার আবার কেন এই লোক তাকে পার্লারে নিয়ে এসেছে? আগের বার তো শুধুমাত্র সামনে থেকেই কেটেছিল কিছু চুল, এবার নির্ঘাত তার চুলগুলো গোড়া থেকেই কাটার পায়তারা করছে নির্মম নির্দয় নির্ময়। কিন্তু সে তো আর এবার হাত দিচ্ছে না চৌধুরী। হঠাৎ করে উল্টো করে হাঁটা শুরু করলো চৌধুরী। হাঁটতে হাঁটতে বলল, আমি হলে ফিরছি, আপনি যেথায় খুশি যান, আমাকে টানবেন না, তাহলে কিন্তু খুব খারাপ হবে বলে দিলাম। হক চোখে উঠল নির্ময়। সেও ছুট লাগালো চৌধুরীর পেছনে। হাঁটতে হাঁটতে বলল, কি, কেন? চৌধুরী দাঁড়ালো না, হাঁটতে হাঁটতে বলল, আগের বারের কথা ভুলিনি আমি। আপনি আবার আমাকে পার্লারে এনেছেন চুল কাটতে, তাই না? এবার আর আপনার ফাঁদে পা দিচ্ছি না আমি, কিছুতেই না। নির্ময় টেনে ধরলো চৌধুরী এক হাত, বলল, আরে তুমি ভুল ভাবছো, এবার আমি মোটেই তোমার চুল কাটার জন্য আনিনি পার্লারে। ভ্রু কুচকালো চৌধুরী, বলল, তা কেন এনেছেন এখানে? নির্ময় তার হাত ধরে থাকা শাড়ির প্যাকেটটা দেখালো চৌধুরীকে, বলল, এটা পরাতে। অবাক হলো চৌধুরী, অবাক সুরে বলল, এই শাড়িটা আমার? ওপর নিচ মাথা ঝাঁকালো নির্ময়, বলল, হ্যাঁ। চৌধুরী সরু দৃষ্টিতে তাকালো নির্ময়ের পানে, সন্দেহান কণ্ঠে বলল, কিন্তু আমি এখন শাড়ি কেন পরবো? আচ্ছা, আপনি কি করতে চাইছেন একটু পরিষ্কার করে বলুন তো। সারপ্রাইজ আছে, তোমাকে সারপ্রাইজ দেবো একটা। ভ্রু কুচকালো চৌধুরী, বলল, কি সারপ্রাইজ? যদি বলেই দেই তবে সারপ্রাইজের কি রইলো, চলো পার্লার থেকে শাড়ি পরে আসবে আগে। চৌধুরী আবারও সরু দৃষ্টিতে তাকালো নির্ময়ের পানে, বলল, সত্যি পার্লারে শুধু শাড়ি পরবো তো? আবার আগের বারের মতো চুল কাটবেন না তো? নির্ময় ডানে বামে মাথা ঝাঁকালো, বলল, না, যে ভুল একবার করেছি তার ইহকালে করব না। মনে থাকে জানো, আজ যদি আমার চুল কাটেন আপনি, তবে আমিও কিন্তু আপনার চুল দাড়ি সব চেঁচে ফেলবো, একদম বলে দিলাম। মিনিট 20 মধ্যে শাড়ি পরা সম্পূর্ণ হলো চৌধুরীর। নির্ময় তাকালো লাল শাড়ি পরিত টুকটুকে রমণীর দিকে। বেশ মানিয়েছে মেয়েটাকে। নির্ময় যেন মনে হচ্ছে এই শাড়িটা তৈরি হয়েছে চৌধুরীর জন্য। চৌধুরীর এই রূপ যেন আগুন ধরে দিচ্ছে নির্ময়ের হৃদয়ে। মুগ্ধ হচ্ছে তার দৃষ্টি। যদিও চৌধুরীকে সাজানো হয়নি মোটেও, শুধুমাত্র শাড়িটাই পরানো হয়েছে। মুখে নেই কোনো কৃত্রিম সাজসজ্জার প্রলেপ, তবুও চৌধুরী নামক রমণীর মুগ্ধতা যেন ছড়িয়ে পড়ছে নির্ময়ের সর্বাঙ্গে। তবে এই মুহূর্তে তার এই রমণীর দিক থেকে নজর ঘোরাতে ইচ্ছা করছে না একটুকু, কিন্তু নজর যে তার ঘুরিয়ে নিতে হবে। এখন ঘন্টা ধরে চৌধুরীর দিকে তাকিয়ে থাকার সময় নেই তার হাতে, এখনো যে অনেক কাজ বাকি। নির্ময় হাত বাড়িয়ে নিজের মুঠোবন্দি করলো চৌধুরীর এক হাত। তাকে সেখান থেকে নিয়ে চলে গেল ওই বিল্ডিংয়েরই 2য় তলায়। চৌধুরীর হাত টেনে নিয়ে ঢুকলো একটা রুমের ভেতর। সেখানে গিয়ে বেশ অবাক হলো চৌধুরী। নাইমা, শারমিন, হাফসা, মিহির সাথে আরো 2টা ছেলে উপস্থিত সেখানে। এই 2জনকে ঠিক চিনে না চৌধুরী। এদের সাথে অবশ্য আরো একজন লোক আছে এই রুমে। লোকটা কেমন মৌলবি ধাঁচের। কে এই লোক? নির্ময়কে রুমের ভেতরে ঢুকতে দেখে মিহির এগিয়ে গেল তার দিকে, বলল, নির্ময় ক্লান্তিকর ভঙ্গিমায় বলল, আর বলিস না, মার্কেটে যায় মানুষ, ওখানে ঘুরতে ঘুরতেই এত দেরি। চৌধুরীকে দেখে তার দিকে এগিয়ে এলো নাইমা, শারমিন আর হাফসা। চৌধুরী গালে হাত রেখে নাইমা হাসি মুখে বলল, বাহ চৈতি, লাল শাড়িতে তোমাকে ভীষণ ভালো লাগছে।
বেশ মানিয়েছে তোমাকে। এসব কথার কোনোটাই কানে যাচ্ছে না চৈত্রীর। সে চোখ ঘুরিয়ে রুমের আনাচে কানাচে দেখতে ব্যস্ত। হঠাৎ তাকে নিয়ে এখানে কেন এলো নির্ময়, আর এরাই বা কি করছে এখানে? নানাবিধ প্রশ্ন ঘুরপাক খাচ্ছে চৈত্রীর ছোট মাথায়। চারদিকে চোখ বুলাতে বুলাতে হঠাৎ চৌধুরীর চোখে পড়লো কাজী অফিস লেখাটার উপর। সঙ্গে সঙ্গে চমকে উঠল সে। তারা কাজী অফিসে আছে এখন। আসার সময় নির্ময় তাড়াহুড়া খেয়াল করা হয়নি বাইরের সাইনবোর্ড, কিন্তু নির্ময় এখানে কেন নিয়ে এসেছে তাকে? সকাল থেকে সব বিষয়গুলো একের পর এক মাথার ভেতর দিয়ে সাজিয়ে নিতে শুরু করলো চৈত্রী। নিজের পরনের শাড়ি, আশেপাশে তাকিয়ে চৈত্রী বুঝতে বেশি সময় লাগলো না যে এখানে ঠিক কি কি হতে চলেছে এবং তাকে এখানে কিসের জন্য আনা হয়েছে। সবটা বুঝতে পেরে কলিজাটা যেন ধক করে উঠল চৈত্রীর। সে যা ভাবছে সেটা কি ঠিক? ভুলও তো হতে পারে। নিজের ভাবনাগুলো সম্পর্কে আরেকটু নিশ্চিত হতে সে নির্ময়ের উদ্দেশ্যে কম্পিত কণ্ঠে প্রশ্ন করল, আমরা এখানে কেন এসেছি নির্ময় ভাই? নির্ময় ঠোঁট বাঁকিয়ে হাসলো, বলল, কাজী অফিসে মানুষ আসে কেন? অবশ্যই বিয়ে করতে। আমরাও বিয়ে করতে এসেছি। কার বিয়ে? তোমার আর আমার। কথাটুকু কর্ণগহ্বরে আঘাত করতে দ্বিতীয় দফায় চমকে উঠল চৈত্রী। যদিও সে আগে থেকে বুঝেছিল নির্ময়ের উত্তরটা এমনই হবে, কিন্তু হুট করে বিয়ের মানেটা কি? না না, বাবা মাকে না জানিয়ে, তাদের অনুমতি না নিয়ে কিছুতেই বিয়ে করতে পারবে না চৈত্রী। যারা জন্ম দিল, ছোট থেকে বড় করলো, আজ এই পর্যন্ত নিয়ে এলো, তাদের ছাড়া জীবনের এত বড় একটা সিদ্ধান্ত চৈত্রী নিতে পারবে না, কিছুতেই না। চৈত্রী পিছিয়ে গেল 2 কদম, ডোক গিলে বলল, এই হয় না নির্ময় ভাই, আমি এ বিয়ে করবো না, কিছুতেই না। চৈত্রী বিয়ে করবো না কথাটা যেন তীরের মতো বিঁধল নির্ময় হৃদয়ে। যদিও সে আগে থেকে বুঝেছিল চৈত্রী প্রথম বিয়েতে না বলবে, তবুও চৈত্রীর মুখে বিয়ে করবো না শুধু কেন যেন কষ্ট হচ্ছে তার। তবু নিজেকে সামনে নিল নির্ময়। এই সময় কষ্ট পেয়ে পিছপা হয়ে গেল চলবে না, বিয়ে তাকে করতেই হবে আজ এবং এক্ষুনি। নির্ময় এগিয়ে গেল চৈত্রীর কাছে, তার মুখোমুখি দাঁড়িয়ে বলল, কেন বিয়ে করবে না শুনি? তুমি কি ভালোবাসো না আমাকে? চৈত্রী শীতল দৃষ্টিতে তাকালো নির্ময়ের পানে। ছলছল করে উঠল তার চোখ জোড়া। অশ্রু সিক্ত নয়নে সে বলল, ভালোবাসি আপনাকে, আমি ভীষণ ভালোবাসি, কিন্তু আমি আমার বাবা মাকেও তো ভালোবাসি। তাদের না জানিয়ে আমি কিছুতেই আপনাকে বিয়ে করতে পারবো না। বাবা মা জানতে পারলে কষ্ট পাবে ভীষণ। নির্ময় বুঝল চৌধুরীর ভাবনা। এই ভাবনাটা যে তার মাথায় আসেনি তেমনটা নয়। কাল সারা রাত এটা নিয়ে ভেবেছে সে। সবকিছু চিন্তা ভাবনা করে বিয়ের মতো একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে নির্ময়। রাত যা শুরু করেছে তাদের সহজে থামবে না সে। যদি তার থামানি হতো তবে সে সেদিন চৌধুরীর মুখে নির্ময়কে ভালোবাসার কথা শুনে থেমে যেত। এমন একটা জঘন্য খেলা মেতে উঠল না কখনো। আজ যদি নির্ময় চৌধুরীকে বিয়ে না করে বাড়িতে ফিরে যায়, তবে রাজ একটা ঝামেলা পাকাবে সে বিষয় নিশ্চিত। বাড়িতে যাবে চৌধুরী আর সেই 2 পরিবারের সামনে বসে নিজেদের ভালোবাসার প্রমাণ দেওয়ার চেষ্টা করবে, আর রাজ তা ধূলিসাৎ করার চেষ্টা করবে। শেষে লোক জানাজানি হবে, মান সম্মান যাবে, কাদা ছুড়াছুড়ি হবে তাদের সম্পর্কের দিকে। এই মুহূর্তে রাজকে থামানোর একমাত্র উপায় হলো বিয়ে। সে আর চৌধুরী যদি একবার বিয়েটা করে নেয় তবে আর কিছুই করার থাকবে না রাজের। বিয়ে নামক পবিত্র বন্ধন চাইলেই ভেঙে দিতে পারে না যে কেউ, তৃতীয় পক্ষ তো একেবারেই না। নির্ময় হারাতে চায় না চৌধুরীকে। সে বাঁচতে পারবে না এই মেয়েটিকে ছাড়া। এই মেয়েটি যে তার প্রাণ ভোমরা, তাই অনেক ভেবে চিনতে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে নির্ময়। বিয়ে তো আর চৌধুরীকে করেই বাড়ি ফিরবে, তা যেভাবে হোক না কেন। এখন আর পিছিয়ে যাওয়ার সুযোগ নেই। এই মেয়েটি যে তার প্রাণ ভোমরা, তাই অনেক ভেবে চিনতে সিদ্ধান্তে উপনীত হয়েছে নির্ময়। বিয়ে তো আজ চৌধুরীকে করেই বাড়ি ফিরবে, তা যেভাবে হোক না কেন। এখন আর পিছিয়ে যাওয়ার সুযোগ নেই তার। তপ্ত নিঃশ্বাস ফেলল নির্ময়। চৌধুরীকে বোঝানোর ভঙ্গিতে বলল, দেখো চৈত্রী, বাবা মা প্রথমে একটু কষ্ট পেলেও পরে মেনে নিবে আমাদের, যেমনটা চঞ্চল ভাই আর নিহা আপুকে নিয়েছে। হ্যাঁ, রাগ করেছে তাদের ওপর, কিন্তু তাই বলে তো আর তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নেয়নি। আমাদের দিক থেকেও তারা মুখ ফিরিয়ে নেবে না। কিন্তু আজও যদি আমরা বিয়ে না করে বাড়ি ফিরি, তবে হয়তো আমরা দুজনকে হারিয়ে ফেলবো সারা জীবনের জন্য। চৈত্রী, তোমাকে আমি সবটাই বলেছি। রাজ ওদিকে তোমার পরিবারের সকলকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে ফেলেছে ইতোমধ্যে। এখন তাদের সামনে গিয়ে তুমি যতই বলো রাজের সাথে তোমার কোনো প্রেমের সম্পর্ক নেই, কেউ বিশ্বাস করতে চাইবে না সহজে। প্রমাণ চাইবে তোমার কাছে। রাজের সাথে তোমার প্রেমের সম্পর্ক নেই এই বিষয়ে তোমার কাছে কোনো প্রমাণ আছে কি? নেই। কিন্তু রাজের কাছে তোমার আর তার সম্পর্কের অসংখ্য মিথ্যে প্রমাণ রয়েছে। এই যেমন সে তার বন্ধুদের দিয়ে বলিয়েছে তোমার আর তার সম্পর্কের ব্যাপারে। আমি তোমাকে ভালোবাসি চৈত্র, ভীষণ ভালোবাসি। তুমি আমার জীবনের প্রথম অনুভূতি,
প্রথম ভালোবাসা। আমার জীবনে ভালোবাসা নামক সুখকর অধ্যায়ের সূচনা পথ তুমি। তোমাকে আমি হারিয়ে যেতে দিতে চাই না চৈত্র। তোমাকে হারিয়ে আমি যে শেষ হয়ে যাব, বাঁচতে পারবো না কিছুতেই। প্লিজ চৈত্র, আমাকে বিয়েটা করে নাও আজ। তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। চৈত্রী তাকালো নির্ময়ের পানে, বলল, কিন্তু নির্ময় আলতোভাবে নিজের দুই হাতের মুঠোয় পুরে নিল চৈত্রীর কোমল মসৃণ হাত দুটো। শীতল কণ্ঠে বলল, কোনো কিন্তু নয়, এখন এই মুহূর্তে এখানেই বিয়ে করব আমরা। কথাটা বলে কাজের সামনে দুটো চেয়ার টেনে চৈত্রীকে নিয়ে বসে পড়ল নির্ময়। চৈত্রী তাকালো নির্ময়ের পানে। কতটা মায়া এই চেহারায়! এই মানুষটাকে ছেড়ে সে থাকবে কিভাবে? আচ্ছা, বাড়িতে গেলে কি সত্যিই নির্ময় হারিয়ে যাবে তার জীবন থেকে? রাজ নামক ভয়ঙ্কর মানব নির্ময়কে কিনে নিবে তার জীবন থেকে? না না, এই মানুষটাকে ছাড়াতে যে তার বেঁচে থাকা অসম্ভব। নির্ময় ছাড়া বাঁচতে পারবে না চৈত্রী, কিছুতেই না। সে যে ভীষণ ভালোবাসে এই ছেলেটাকে। এই ছেলেটা ছাড়া যে তার দুনিয়া অন্ধকার। আর যদি বিয়ে করার মাধ্যমে লোকটা তার হয়, তাদের জীবনের সকল বিপদ কেটে যায়, তবে ক্ষতি কি? হোক না বিয়েটা। চৈত্রী ভাবনার মধ্যে তাদের সামনে বসে থাকা মধ্যবয়সী কাজী সাহেব চৈত্রীকে উদ্দেশ্য করে বললেন, বলুন মা, কবুল। চৈত্রী আর ভাবল না তেমন। এই মুহূর্তে তার মাথায় শুধুমাত্র একটা কথাই ঘুরছে, নির্ময়কে ছাড়া থাকতে পারবে না সে। নির্ময়কে অন্তত পক্ষে সারা জীবনের জন্য নিজের করে রাখার জন্য হলেও এই মুহূর্তে তার বিয়ে করা উচিত। একটু সময় নিল চৈত্রী, থেমে থেমে বলল, কবুল কবুল কবুল। সাথে সাথে রুমে চারদিক থেকে শোনা গেল আলহামদুলিল্লাহ ধ্বনি। নির্ময় ঠোঁটের কোণে ফুটে উঠল সূক্ষ্ম প্রশান্তির হাসি। যাক, অবশেষে মেয়েটা কবুল বলে আপন করে নিয়েছে তাকে। কিছুক্ষণ সময় নিয়ে কাজী সাহেব নির্ময়ের দিকে তাকালো, বলল, কবুল বলতে। নির্ময় কিঞ্চিত সময় নিল, ধীরে সুস্থে বলল, কবুল কবুল কবুল। বিয়েটা সম্পন্ন হলো আর কোনো বাধা বিঘ্ন ছাড়াই। অবশেষে চৈত্রী নিরাময় হলো। তারা দুজন বাধা পড়ল বিয়ে নামক পবিত্র বন্ধনে, যে বন্ধন চাইলেই কেউ সহজে ভেঙে দিতে পারবে না। নির্ময় তৃপ্তির হাসি হাসল। বিয়ে সম্পন্ন শেষে মিষ্টি মুখ করানো হলো সবাইকে। মিহির ওরা আগের থেকে আনিয়ে রেখেছিল মিষ্টি। সবার সাথে কিঞ্চিত সময় কাটিয়ে কাজী অফিস থেকে বাড়ির দিকে রওনা দিল চৈত্রী আর নির্ময়। এরপরে না গেলে আবার বাড়ি পৌঁছাতে পৌঁছাতে দেরি হয়ে যাবে তাদের। নাইমাকে দিয়ে নির্ময়ের হল থেকে চৈত্রীর ব্যাগও আনিয়ে রাখা হয়েছিল আগেই, তাই সে বিষয়ে আর সমস্যায় পড়তে হয়নি তাদের। আজ আর লাঞ্চে যাতায়াতের জন্য যায়নি নির্ময় চৌধুরী, বাসে উঠেছে দুজন। চৌধুরী একটু কষ্ট হলে উপায় যে নেই, এখন দ্রুতই ফিরতে হবে বাড়িতে। লঞ্চে গেলে কাল সকালের আগে বাড়ি পৌঁছানো যাবে না, আর বাসে গেলে পদ্মা সেতুর বদলতে মধ্যরাতে বাড়ি ফিরতে পারবে তারা। অবশ্যই বাসে যাওয়ার পরিকল্পনাটাও নির্ময় গত রাতেই করে রেখেছে, টিকিটও কাটিয়ে রেখেছিল আগে ভাগে, পরে যদি আবার ভালো সিট না পায় সেই জন্য। নির্ময় চৌধুরী হাত ধরে উঠল বাসের ভেতর। নিজেদের সিট খুঁজে নিয়ে চৌধুরীকে জানালার পাশে বসে এসে বসে পড়লো তার পাশের সিটে। চৌধুরী চুপ করে মাথা নুয়ে বসে আছে, শুধু বলছে না কিছুই। মাথায় তার হাজারো চিন্তা। বাবা মাকে না জানিয়ে জীবনের এত বড় একটা সিদ্ধান্ত তো সে নিয়ে ফেললো, কিন্তু এরপর কি হবে জানা নেই তার। বাবা মাকে মেনে নেবে তাদের, নাকি দূর দূর করে তাড়িয়ে দেবে বাড়ি থেকে? আচ্ছা, বাবা মাকে না জানিয়ে এত বড় একটা কাজ করে সে কি ঠিক করলো? নিশ্চয়ই বাবা মা কষ্ট পাবে অনেক। বাবা মায়ের কষ্ট যে মোটেই সহ্য হবে না তার। নির্ময় তাকালো চৌধুরীর পানে, হয়তো সে বুঝলো মেয়েটার ভাবনা। এক হাতে আগলে নিলেও সে মেয়েটাকে, কোমল কণ্ঠে বলল,